কি ব্যাপারে কথা? আরোয়া খানিকটা সময় ইতস্তত করল, অতঃপর মাথা ঝেড়ে বলেই বসলো। তুমি প্রফেসর জাইদানের বন্ধু, রাইট? তাকে একদম ছোটবেলা থেকে দেখছো। মিসিরের বুঝতে আর কিছুই বাকি রইল না। ঠোঁট জুড়ে এক সূক্ষ্ম মলিন পরিহাসের হাসি ফুটল তার। সোফায় খানিকটা হেলান দিয়ে একটা নিঃশ্বাস ফেলে উদাসী ভঙ্গিতে সে বলল। আমার কাছে জায়দানের ব্যাপারে জানতে চাও তুমি? আরোয়া মুখ খুলতে যাচ্ছিল, তবে মিসির একটা আঙ্গুল তুলে তাকে থমকে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো ও বরাবর রমণীর নয়ন মাঝে মুচকি হেসে জানালো। তোমার প্রশ্ন পর্ব শুরু করতে পারো, তবে একটা বিষয় মাথায় রেখো, তোমার কিছু না হওয়ার আগে আমি জায়দানের বন্ধু। নিজের প্রতি নিজেই মুগ্ধ হওয়ার অনুভূতি কেমন আজ আমি তা জোরদারভাবে অনুভব করতে পারছি। আয়নায় নিজের প্রতিফলন আপন অন্তরকেই করে তুলেছে তৃপ্ত। সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট এবং কালো স্যুট, চুলগুলো লো পনিটেল বেঁধে ঝুলিয়ে রেখেছি কাঁধে। ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে আমার কপালে। হালকা ন্যাচারাল মেকআপ এবং সুচারু মুখভঙ্গি নিজেকে নিজের কাছে ভীষণ দুর্ধর্ষ লাগছে। পুরোদস্তুর প্রস্তুত আমি জীবনের এক নব অধ্যায়ে প্রবেশের জন্য। আজ দ্য ভাইরাল পিৎজা স্টেশন ক্যাফের উদ্বোধন। 1 তারিখ করার ইচ্ছা থাকলেও নানা কারণে খানিকটা পিছিয়ে আনতে হয়েছে। ব্লগার এবং ইনফ্লুয়েন্সারদের জ্বালা যন্ত্রণায় সবটাই গোপন ভাবে আয়োজন করছি। অন্যথায় অস্থিরতার ভিড়েই ক্যাফে চাঙ্গে উঠে যেত। সে অনলাইনের বাসিন্দাগুলো পরে ভিড় করুক, তাদের আপ্যায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া আছে আমার। গতকাল রাতে একান্তে মিলাদ পড়ানোর ব্যবস্থা করেছিলাম। আজ সকাল থেকে ক্যাফে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য। এই সময়টা শুধু যারা ইনভাইটেশন পেয়েছে তাদের জন্যই। আমার কয়েকজন এবং মিরার ভার্সিটি বেশ কত বন্ধু চেনা জানা ব্যক্তি এসেছে। কাজে নিয়োগ দেওয়া পার্ট টাইমের যুবক ছেলে মেয়েগুলো ব্যস্ত সময় পার করছে। কিচেনে ইতিমধ্যেই 2জন শেফ রান্না বান্না শুরু করেছে। প্রবেশ পথে দাঁড়িয়ে অতিথিদের হাসি মুখে আমন্ত্রণ জানাচ্ছি আমি। তবে আমার মন পড়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায়। বারংবার চোখ বুড়িয়ে আশেপাশে দেখছি আমি কাঙ্ক্ষিত মানুষটাকে এখনো কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি সে আর আসবে না? মীরা আজ আসতে পারেনি। গতকাল মিলাদে থাকলেও আজ হুট করে একটা ক্লাস টেস্ট পড়ে যাওয়ার কারণে এত প্রস্তুতি থাকা সত্ত্বেও সে উপস্থিত হতে পারেনি। উদ্বোধনের দিন আর পেছানো সম্ভবপর ছিল না বিধায় আজ আমাকে একাই সবকিছু সামলাতে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসুন। অদূর থেকে কণ্ঠটি কানে আসতেই ফিরে তাকিয়ে দেখলাম ক্যাফের দরজা খুলে ভেতরে অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছে কাজে থাকা ইউনিফর্ম পরিত যুবতী। প্রবেশ করলো 6 ফুটি 2জন ব্যক্তি। একজন আমার প্রাক্তন স্বামী, অপরজন প্রাক্তন দেবর। নিজের চোখের সামনে ক্ষণিকের জন্য বুঝি পৃথিবীটা থমকে গেল। নিষ্পলক চেয়ে থাকলাম। জায়দান সত্যিই এসেছে। আজকের পরিধান ফর্মাল নয় বরং ক্যাজুয়াল। অফিস প্যান্টের উপর ফুল হাতা সোয়েট শার্ট, বুকের ডান পাশটায় শার্টের বোতামের মতো করে ফুটিয়ে তোলা ডিজাইন। চোখের চশমাটাও ফ্রেম বদলেছে, গোলাকৃতির সোনালী। জায়দান সাধারণত এমন পোশাক পরে না, তাই তার পানে এক নাগাড়ে তাকিয়ে রইলাম আমি। দৃষ্টির সম্মুখে যে পুরুষটিকে দেখতে পাচ্ছি, সে যে আমার জীবনের প্রথম ও শেষ প্রেম, তাতে আমার আর কোনো সন্দেহ নেই। আয়দানকে খুব বেশি নজরেই এলো না। ছেলেটা কোনো দিকে গলে কোন দিকে চলে গেল আমি ঠিক খেয়ালও করলাম না। প্রয়োজন নেই, আমার দৃষ্টি ওই একজনই আবদ্ধ। জায়দান মাথা ঘুরিয়ে আশপাশে চেয়ে শেষমেশ আমার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে স্থির হয়ে পড়লো সম্পূর্ণটা। স্পষ্টত দেখলাম তার গভীর বাদামি নয়ন জোড়া আমায় আপাদমস্তক পর্যবেক্ষণ করলো খুঁটিয়ে খুঁটিয়ে। দূরে দাঁড়িয়ে থাকাটা সমীচীন মনে হলো না। পায়ে পায়ে এগিয়ে গেলাম। ধন্যবাদ এখানে আসার জন্য। না চাইতেও সূক্ষ্ম এক হাসি ফুটে উঠলো আমার ঠোঁট জুড়ে। জায়দান সেই দিকে নিষ্পলক চেয়ে পরক্ষণে দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল, গলা খাকারি দিয়ে বলে উঠলো। তোমাকে আজ অন্যরকম দেখাচ্ছে। থমকালাম। প্রসারিত দৃষ্টি মেলে আরেক দফা নিজের অবয়ব পর্যবেক্ষণ করলাম। কেমন দেখাচ্ছে? পাওয়ারফুল। জমে গেলাম। উষ্ণতা ছেয়ে গেল আমার 2 গাল জুড়ে। রমণী মাত্রই প্রশংসার কাঙাল, তবে বিউটিফুল এর চাইতে পাওয়ারফুল শোনায় যে এতটা সুখ কে জানতো। নারীরা দুর্বল হিসেবেই আখ্যায়িত সমাজে সব ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তাদের শুধুমাত্র সৌন্দর্যে দাঁড়িপাল্লায় না মেপে ক্ষমতাবান হিসেবে সংজ্ঞায়িত করলে অনুভূতিটা চমৎকার হয়। আমার হাসিটা তাই বিস্তৃত হলো। নিজের স্যুটের কালার খানিকটা টেনে বললাম, থ্যাঙ্কস। তোমার ব্যবসার জন্য শুভকামনা। জায়দান একটা ছোট্ট গিফট ব্যাগ আমার দিকে বাড়িয়ে দিল। ভীষণ কৌতূহলী হয়ে সেটা হাতে নিলাম। বুকটা ধুকপুক ধুকপুক করতে লাগলো।
প্রচন্ড ইচ্ছে হলে এই মুহূর্তে খুলে দেখি ভেতরে কি রয়েছে, অথচ সাহস করে উঠতে পারলাম না। তার আগে জায়দান খানিকটা অস্থির এবং দ্রুত গলায় বলে উঠলো, আমার একটা কাজ আছে। আব্বুর কিছু বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে দেখা করতে হবে। আমি তবে আসলাম। জায়দান সত্যি সত্যি উল্টো ঘুরতে নিল। বুঝতে বাকি রইল না আমার, বান্দা এখানে থাকার পরিকল্পনা করে আসেনি, যত দ্রুত সম্ভব সে চলে যেতে চায়। এটা কি আমার সেই ইনভাইটেশনের কার্ডের জন্য? ইদানিং আমায় দেখলেই কেন পালাতে চায় জায়দান? একটা তীব্র ব্যথার অনুভব ছড়িয়ে পড়লো অন্তর জুড়ে। অজান্তেই হাত বাড়িয়ে পাকড়াও করে ফেললাম প্রাক্তনের হাতের কবজি। নির্লিপ্ত ভঙ্গিতে ফিরে তাকালো সে, অথচ তার চোখের মাঝে লুকায়িত বিস্ময়টুকু টের পেতে আমার সমস্যা হলো না। স্থির তাকালাম ওই গভীর বৃষ্টির মাঝে, আরো শক্তভাবে তার হাতটি ধরে বললাম, এভাবে চলে যেতে দেওয়ার জন্য তো তোমায় আসতে বলিনি। চোখ পিটপিট করলো জায়দান, নিঃশব্দে তাকালো আমার হাতের মাঝে ধরে রাখা তার হাতটির দিকে। পরক্ষণেই সামান্য ঝুঁকে চাইলো আমার দৃষ্টি মাঝে, আর কিছুক্ষণ থেকে যাও। আমি নিশ্চিত উচ্চারণ করতে চেয়েছি ভিন্ন কিছু, অথচ উচ্চারিত হয়েছে এমন এক বাক্য যা আমার নিজেকেও বিস্মিত করে তুললো। একটা ঢোক গিললাম আমি, অন্তরের চাহিদা আর উপেক্ষা করা সম্ভব কি? জায়দান যথারীত নিজের নির্বিকার দৃষ্টিতে আমায় পর্যবেক্ষণ করলো, অতঃপর মৃদু কণ্ঠে বলতে লাগলো, সাবিন, আমি এসেছিলাম এটা নিশ্চিত যে এটা যেন আমাদের শেষবারের। জায়দান বাক্যটা সম্পূর্ণ করতে পারলো না, আমিও ঠিক মতো শুনতে পেলাম না কি বলতে চেয়েছিল সে। এর আগেই ভিন্ন একটা কণ্ঠস্বর অত্যন্ত বিশ্রীভাবে আমাদের মুহূর্তেই বাগড়া দিল। হ্যালো 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 লেডিস অ্যান্ড জেন্টলম্যান। অবাক হয়ে ঝট করে পেছনে ঘুরে দাঁড়ালাম। ক্যাফের একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে আয়দা, মুখ জুড়ে চওড়া হাসি, হাতে ধরা একটি গিটার। চোখ কপালে উঠে গেল আমার। এ বেটা এসব নিয়ে ক্যাফেতে ঢুকলো কখন? আমার চোখে পড়লো না, নাকি জায়দানকে দেখতেই এত ব্যস্ত ছিলাম যে আয়দানকে বেশি একটা খেয়ালই করিনি আমি। আমার গাল জোড়া অজান্তেই খানিক লালচে হয়ে উঠলো, তবে এই মুহূর্তে লজ্জাবোধের থেকে বেশি ক্রোধ কাজ করছে আমার মাঝে। আয়দান বেশ আত্মবিশ্বাসী পদক্ষেপে ক্যাফের মেঝেতে হেঁটে সামনে এগোলো, যেন সে কোনো সুপারস্টার আর তাকে এখনো এখানে শো করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমন ভঙ্গিতে দুহাত ছড়িয়ে বান্দা বলল, আজ আমার প্রাণপ্রিয় বান্ধবীর শ্রমিক থেকে মালিক পর্যায়ে উঠে আসার শুভ দিনে তাকে আমার অন্তর থেকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন। একে অপরের দিকে তাকালো অতিথিগণ। বোঝা দায় আয়দান আসলে আমার প্রশংসা করলো নাকি নিন্দা। আর প্রাণপ্রিয় বান্ধবী, হাত দু হাত মুষ্টিবদ্ধ করে ফেললাম আমি নিজের আক্রোশ নিয়ন্ত্রণ করার জন্য। আমার অবস্থা লক্ষ্য করে বাঁকা হাসলো আয়দান, কণ্ঠের জোর বাড়িয়ে বলতে থাকলো, আয়দান, আপনারা তো জানেনই কত চড়াই উতরায় পার হয়ে মিস সাবিনা যে পর্যায়ে পৌঁছে সাবিন হয়েছেন আপনাদের ভালোবাসি সিক্ত হয়ে আমাদের অতি প্রিয় অতি স্বাদের মানুষ রাজনীতির নামে ক্যাফে পর্যন্ত খুলে ফেললো। জীবনে এতটা নির্লজ্জ সাকসেসফুল তো হওয়া উচিত বলুন। কতক মানুষ হেসে উঠলো, বাকিরা ভীষণ অস্বস্তিতে ঠোঁট চেপে রইলো। হুমকি স্বরূপ এক পা এগোলেও আশেপাশে চেয়ে নিজেকে জোরপূর্বক আটকালাম আমি। এই আয়তনে বাচ্চাটা চায়টা কি? আমার দিকে ভ্রু উঁচু করে ভাব নিয়ে তাকালো সে, তারপর নিজের গিটারে হাত রেখে অপর হাত তুলে নির্দেশ করে বলল, আজকের এই পরিবেশনাটা আমার তোমার জন্য একটা উপহার। আমি ধরেই নিতাম আয়দান আমার দিকে নির্দেশ করছে, যদি না তার ওই অতি শয়তানি দৃষ্টি আমায় ছাপিয়ে ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা জায়দানের উপর পড়তো। প্রফেসর নির্লিপ্ত, তার মাঝে অনুভূতি ছিটে ফোটা অবধি নেই। বুকের উপর দুবাহু বেঁধে স্থির দৃষ্টিতে চেয়ে দেখছে সে আয়দানকে। আমার দিকে চেয়ে অস্বাভাবিক এক ভঙ্গি করে আয়দান গিটারে সুর তুলতে শুরু করলো, তারপরে গেয়ে উঠলো, আমার বন্ধু জানে সবই, কার সাথে খাও কফি, বলে দাও সত্যি এত শোক। বুকটা ধক করে উঠলো যেন আমার, চড়া গলায় গাইলো আয়দান, এত কি ভয়? আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গোজামিল গোজামিল গোজামিল, সারাটা জীবন যে পাইলা গোজামিল, তোমার এই সত্যিকার প্রেমের নামে দিয়া দিছে পরক গোজামিল। আয়দানের গাওয়া গানের কথাগুলো এক নাগাড়ে বেজে চলেছে আমার মাথায়, রিরি করে কাঁপছে সমস্ত শরীর। যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারি আমি, সন্দেহ নেই আর কোনো। ইচ্ছাকৃতভাবে আমাকে অপদস্থ করতেই আয়দান এখানে এসেছে। কি ভেবেছো চান্দু, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? তোকে 24 বটি ঘোল না খাওয়ালে আমার নাম সাবিন হোসেন না।
আয়দানের কাণ্ড কারখানা সমাপ্ত হয়েছে কিছুক্ষণ আগে। আয়দান তাকে একপাশে টেনে নিয়ে গিয়ে কি যেন বলছে। দূর থেকে আমি শুধু আয়দানের ঠোঁটের শয়তানি হাসি দেখতে পাচ্ছি। ওই ঠোঁটে ঝামা না ঘষলে আমার শান্তি হচ্ছে না আজ আর। হনহন করে হেঁটে কাউন্টারের কাছে পৌঁছলাম। আমি নিচ থেকে বের করে নিলাম বিশেষভাবে প্রস্তুত করে রাখা ছোট্ট ট্রে খানি। মিষ্টির সমাহার, ছোট ছোট লাড্ডু, নীলচে বর্ণের উপরে সুগার পাউডার ছিটিয়ে রাখা। নিজের নাকের কাছে তুলে সুঘ্রাণ গ্রহণ করলাম প্রাণ ভরে। মোক্ষম অস্ত্র আমার। চান্দু, তুমি যদি চলো পাতায় পাতায়, আমি চলি তোমার শিরায় শিরায়। বেশ স্বাভাবিক ভঙ্গিতে হেলে দুলে এগিয়ে গেলাম অদূরে দাঁড়িয়ে থাকা জায়দান এবং আয়দানের দিকে। জায়দানের শান্ত অথচ খানিকটা বিচলিত কণ্ঠস্বর কানে এলো আমার। সিন ক্রিয়েট হওয়ার আগে আমার সাথে চলো। তুমি আমি বলেছিলাম ভদ্র হয়ে থাকতে না পারলে আসার প্রয়োজন নেই। এমন বেহাইগিরি করে কাকে কি বোঝাতে চাইছো তুমি? আয়দান মাথা হেলিয়ে বুকে হাত বেঁধে পরোয়াহীন উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন জায়দানের কথাবার্তা তার এক কান দিয়ে ঢুকছে আর অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার কথা কানে যাচ্ছে না বোধহয়। বেশ, বাসায় চলো এক্ষুনি। আয়দান ছোট ভাইকে এক প্রকার আদেশ করে উল্টো ঘুরছিল। ঠিক তখনই আমি সামনে উপস্থিত হলাম। একটুর জন্য আমাদের মাঝে ধাক্কা লাগলো না। বিস্তর এক হাসি ফোটালাম আমি ঠোঁটে। এত যাই যাই করছো এখানে, ভালো লাগছে না বুঝি? কাউকে মিস করছো? আমি আরবাকে ইনভাইট করেছিলাম, উনি এলেন না, ব্যস্ত বোধ হয়। আমার কথা শুনে জায়দান থ হয়ে গেল। মুখভঙ্গিতে পরিবর্তন না এলেও ওই দৃষ্টির মাঝে এক প্রকার ক্লান্তি বোধ ফুটে উঠলো। নিজের কপালে আঙুল ঘষে প্রাক্তন আমার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো, দেখো সাবিন, আমি এই মুহূর্তে ঠিক ঝগড়ার মোড়ে নেই। মিলাদের মিষ্টি। তার কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে ট্রেটা তুলে ধরলাম আমি। সামান্য একটু ভ্রু তুলে ট্রের দিকে চেয়ে রইলাম। জায়দান চেয়ে রইল, তবে সে কিছু বুঝে ওঠার আগেই আমি সাই করে ঘুরে দাঁড়ালাম, তাকালাম আয়দানের দিকে। আমার হাসি বিস্তৃত হলো 3 গুণ। কিন্তু তুমি তো মিষ্টি খাও না। আমার প্রাণপ্রিয় বন্ধুই না হয় একটু মিষ্টি মুখ করুক। প্রাণপ্রিয় বন্ধু শব্দটা অস্বাভাবিক জোর দিলাম আমি। স্পষ্টত দেখলাম আয়দানের চেহারা এক অদ্ভুতরে ঝিলিক ছেড়ে গেল। লম্বা পায়ে মাত্র এক কদমই বরাবর আমার মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লো বান্দা। অবশ্যই প্রাণপ্রিয় বান্ধবী আমার। তীক্ষ্ণ চোখ জোড়া আয়দানের আমাকে আপাদ মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শেষমেশ আমার চোখে এসে থামলো। অতঃপর গিয়ে পড়লো আমার হাতে ধরে রাখা ট্রের উপর। নীল লাড্ডু জীবনেই প্রথমবার দেখলাম। থ্যাঙ্কস। অত্যন্ত আয়েশ করে প্লেট থেকে একটা ছোট্ট লাড্ডু তুলে সম্পূর্ণটাই মুখে পুরে দিল আয়দান। ঠোঁটে চওড়া হাসি লেপটে মাড়ির দাঁতের মাঝে মোক্ষম কামড় বসালো। আমি 32 পাটি দাঁত বের করে চেয়ে রইলাম। হঠাৎ করে আয়দানের মুখ জমে গেল, চিবানো বন্ধ করে আমাদেরকে প্রসারিত দৃষ্টি মেলে তাকালো, যেন আচমকা বজ্রপাত হয়েছে তার মাথায়। চল স্থির হয়ে গেল, ঠোঁটে চওড়া হাসি এক নিমিষেই উধাও হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের মাথায় আয়দানের 6 ফুট দানবিক শরীরটা ফ্লোরে আছড়ে পড়লো ধপাস করে। ঝটকা দিতেই লাগলো মৃগী রোগীর মতো। কাদার গর্ত থেকে বেরিয়ে আসা কেঁচোর মতো কিলবিল করতে লাগলো। হাত পা বাঁকা হয়ে এলো হলিউড মুভিতে দেখানো জঙ্গিদের আদলে। জায়দান এক নজর আয়দানে আর এক নজর আমার হাতে প্লেটের নীল লাড্ডুর দিকে তাকালো। দ্য হ্যাও। মেঝেতে কিলবিল করে হড়বড় করে বমি করতে উদ্যোগী হলো। আয়দানকে দেখতে দেখতে মহা উদ্দীপনায় হেসে আমি প্লেটটা জায়দানকে দেখিয়ে জানালাম, ব্ল্যাক ডেথ পৃথিবীর সব থেকে টক ক্যান্ডি। আমার 8,000 টাকা গচ্চা দেয়া আজ সার্থক। ইয়াক ইয়াক। আহ। 2 হাতে গলা চেপে ধরে চিৎকার করতে লাগলো আয়দান, যেন বৈদ্যুতিক শক দেয়া হচ্ছে তাকে। এমন ভঙ্গিতে ঝটকার উপর ঝটকা দিচ্ছে তার শরীরটা। থু করে ক্যান্ডিটুকু বাইরে ফেলে দিল আয়দান। অবস্থা বেগতিক লক্ষ্য করে জায়দান হাঁটু গেড়ে বসতে যেতেই হাত ধরে ফেললাম আমি। কুলাঙ্গার ভাইটার জন্য এত দরদ না দেখালে সুযোগ একদিন অন্যদিকে উঠবে না? ক্যাফের ভেতরে থাকা কয়েকজন থমকে গিয়েছে দৃশ্যটা লক্ষ্য করে, অনেকে আবার মুখ টিপে হাসছে। আমি ইশারা করতে 2 জন স্টাফ দৌড়ে এলো, দ্রুত আয়দানকে ধরলো। মৃগী ব্যারামের রোগী, ধরে নিয়ে গিয়ে জুতা মোজা শুকাও। সবাই ধরে ধরে যাও যাও। যদিও আয়দানের অবস্থা দেখতে ভীষণ রকমের আনন্দ হচ্ছিল, তবে এটা ঠিক উল্লাসে গা ভাসানোর সময় নয়। তাই জায়দানকে টেনে নিয়ে গেলাম ক্যাফের ভেতরে প্রাইভেট রুমে। 10 মিনিট পর প্রাইভেট রুমটা মূলত তৈরি করেছিলাম ক্যাফেতে যদি মাঝে মধ্যে খুব বেশি সময় লাগে তাহলে যেন থেকে যাওয়ার ব্যবস্থা থাকে। তাছাড়া বিশ্রামেরও তো একটা ব্যাপার আছে। কফি মেশিনের রোস্টেড
কোকোবিন দিয়ে কফি তৈরি করতে করতে অত্যন্ত ফুরফুরে মেজাজে আছি আমি। অপরদিকে জায়দান কিছুটা অস্থির। চেয়ার টেনে বসতে বললেও সে বুকে দুবাহু বেঁধে দাঁড়িয়ে আছে এবং চারপাশ চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করছে। আয়তনের সঙ্গে তুমি ঠিক করনি। জায়দানের হঠাৎ মন্তব্যে আমি ক্ষণিকের জন্য থমকালাম। ভ্রু কুঁচকে চোখ ঘুরিয়ে তাকালাম পাশে। মানে, তোমার ভাই আমার সঙ্গে যা করছিল সেসব ঠিক ছিল? কুকুর কামড়ালে কি তুমি কুকুরকে কামড়াবে? হ্যাঁ। জায়দান এতক্ষণ যাবত একপাশে সেলফের দিকে তাকিয়ে থাকলেও আমার উত্তর শুনে দৃষ্টি ফিরিয়ে তাকালো। চশমার অন্তরালে বাদামি নয়ন জোড়াকে জ্বলজ্বল করতে করে উঠতে দেখলাম আমি। কুকুর যখন খুব বেশি বার বেড়ে যায় তখন সেটাকে শিক্ষা দেওয়া দরকার, না হলে কুকুর মনে করে একদম তার দাঁতই ধারালো। শব্দ করে কফি মেশিনটা বন্ধ করলাম। মগ রাখতেই তরল ব্ল্যাক কফি ক্রমশ হাতে জমা হতে শুরু করলো মগের ভেতর থেকে। সেদিকে তাকিয়ে রইলাম আমরা দুজনেই। জায়দান নিঃশব্দ, অপরদিকে আমিও। দীর্ঘ নীরবতা। আমার নিঃশ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠেছে। বুঝলাম না কেমন অনুভব করছি আমি। রাগ, ক্রোধ, ভয়, আতঙ্ক, সংকোচ, বিশ্লেষণ করা কষ্টসাধ্য। জায়দান আমার প্রতি আর তেমন কোনো বিশেষ আগ্রহ না দেখিয়ে নীরবে কফির মগ তুলে নিল। দীর্ঘ এক চুমুক দিল সেটায়। চশমায় গরম কফির বাষ্প ঠেকতে সেটা এক হাতে খুলে নিয়ে কাউন্টারের উপর রাখলো। তুমি কি ইনভাইটেশন কার্ডটা খুলে পড়েছিলে? প্রশ্নটা অবশেষে উচ্চারণ করেই ফেললাম। জায়দান কোনো প্রতিক্রিয়া দেখালো না। কাউন্টারে গা হেলান দিয়ে দাঁড়িয়ে কফির মগে মনোযোগ দিল। ভ্রু কুঁচকে ফেললাম আমি। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি জায়দান। এমন প্রশ্নের কেমন উত্তর দেওয়া উচিত আমার জানা নেই। হালকা হাসি ফুটলো আমার ঠোঁটে। জায়দান সরাসরি আমার চোখের দিকে আর তাকাচ্ছে না। যা বোঝার আমি বুঝতে পেরে গিয়েছি। আমি কিন্তু ওটা মজা করে লিখিনি বলে উঠলাম। তাৎক্ষণিকভাবে জবাব এলো প্রাক্তনের পক্ষ থেকে। আমি কখন বললাম তুমি মজা করেছো? তাহলে তুমি ধরতে পেরেছো নিশ্চয়ই আমার উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য খুঁজে বের করার মতন সময় এবং ইচ্ছা কোনোটাই আমার হাতে নেই। জমে গেলাম আমি। জল ফাঁক হলো বিস্ময়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম জায়দানের দিকে। নিজের হাত ঘড়ির দিকে তাকালো সে, যেন ইচ্ছাপূর্বক আমাকে শোনানোর উদ্দেশ্যেই সে মৃদু আছে বলল, দেরি হয়ে যাচ্ছে, আমার এবার সত্যিই যেতে হবে। শুভকামনা তোমার ভবিষ্যতের জন্য। এখন থেকে তুমি তোমার পথে এবং আমি আমার পথে। আশা রাখছি আর কখনো আমাদের পথ এক হওয়ার প্রয়োজন পড়বে না। কফি শেষ করার দিকে সম্পূর্ণ মনোযোগ দিল সে। আমি জানি এরপর কি আসতে চলেছে। ছোট্ট একটা ধন্যবাদ এবং প্রস্থান। জায়দান যে নিজের কথার উপর অটল সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। সে যখন বলেছে তখন আমার সামনে অপেক্ষমান ভবিষ্যৎ এটাই। এটাই হওয়া উচিত। আমাদের দুজনের পথ আলাদা হওয়াটাই শ্রেয়। সবকিছুর সহজ সমাধান নিজেদের ভিন্ন ভিন্ন জীবনে মনোযোগ দেয়া। জায়দান নিজের মতো এবং আমি আমার মতো। গল্পটা এমন হলেই ঘটবে সমাপ্তি, স্বাভাবিক। কিন্তু এই গল্পটা আমার। আর এই গল্পের সমাপ্তি লেখার দায়িত্বটাও আমার, লেখকের নয়। এই গল্পের সেই চরিত্র যে নিজেকে নিজে লিখে যায়। আমার গল্পে লেখক ক্ষমতাহীন। সমাপ্তির ওপারে আফসোসের অস্তিত্ব মুছে ফেলা বাঞ্ছনীয়। আমি দুঃসাহসী। নিজের অনুভূতি আমি গোপনে না রেখে প্রকাশ করতে জানি। যদি হয় তবে হোক, না হয় হৃদয়ের ভাঙন। এই ভাঙনে ভয় কিসের জায়দান? নিজের কণ্ঠস্বর নিজেই চিনতে পারলাম না আমি। এতটাই গভীর এবং অনুভূতি সম্পূর্ণ শোনালো। একপাশে দাঁড়ানো সুউচ্চ টাওয়ার সদৃশ প্রাক্তনকে স্পষ্টত স্থির হতে দেখলাম। ঘুরে দাঁড়ালাম আমি তার মুখোমুখি। মানুষ স্মৃতির প্রেমে পড়ে, ভালো লাগার প্রেমে পড়ে, পুরুষের প্রেমে পড়ে, নারীর প্রেমে পড়ে, প্রাণীর প্রেমে পড়ে। এই প্রেমে পড়ার কোনো শেষ নেই। এক পা অগ্রসর হয়ে ঘাড় টান টান করে ওই বাদামি সমুদ্র জোড়া মাঝে নিক্ষিপ্ত করলাম নিজের প্রজ্বলিত দৃষ্টি। আমি প্রেমে পড়েছি আমার প্রাক্তনে। আমার অবহেলায় ফেলে দেওয়া দাম্পত্য জীবনের এক সেকেন্ডের বিরতি। অপরপক্ষ কিছু বুঝে ওঠার সময়টুকুও পেল না। এর আগে আত্মবিশ্বাসী গলায় বললাম, চলো প্রেম করি। আমার মুখ থেকে বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে জায়দানের মুখ থেকে ছিটকে সকল কফি বেরিয়ে গেল। সেসব ছিটে এসে পড়লো আমার পরনের টপসের উপর। বেচারা কাশতে কাশতে চোখে আদার দেখছে বোধ হয়। চেহারা টকটকে লাল হয়ে উঠেছে। খেয়াল করে রুমাল বের করে মুছিয়ে দিতে লাগলাম, কিন্তু জায়দান আমার কবজি পাকড়াও করে ফেললো। এত জোরে চেপে ধরলো যে হাড়ে গেঁথে গেল তার নখর। জীবনে এই দ্বিতীয়বার জায়দানের সদা নির্লিপ্ত চেহারা তীব্র আক্রোশ এবং বিস্ময়ের সংমিশ্রণ দেখতে পেলাম আমি। তোমার মাথা ঠিক আছে সাবিন? এসব কি উল্টাপাল্টা কথা বকে যাচ্ছ? কেন যেন ভীষণ রাগ হলো আমারও। একটা ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমালটা জায়দানের মুখ বরাবর ছুড়ে দিয়ে বলে উঠলাম, তুমি মোড়ের সাথে লুকোচুরি খেলতে পারলেও আমি পারি না, ঠিক আছে?
আমাদের মাঝে এত কিছু হয়ে গেল, এরপরেও যদি তোমার টনক না নড়ে থাকে তাহলে বলবো তুমি চোখ থাকিতে অন্ধ। ওপস, তোমার তো আগে থেকে চশমা আছে, আরেকটা লাগাও। তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো? না, প্রেম করতে চাইছি, যেটা বিয়ের আগে আমার ভন্ড মাথা আর বিয়ের পরে তোমার বাবু ইস্যুজ থাকা আম্মাজানের জন্য করতে পারিনি। ইউ আর ইনসেইন ওম্যান। আমি ওর ড্যাম এক্স হাজব্যান্ড। ক্ষিপ্র গতিতে এগোলো আমার হাত, জায়দানের কলার ধরে পাকড়াও করে এক টানে নিজের মুখ বরাবর নুয়ে আসতে বাধ্য করলাম বান্দাকে। ছিটকে যাওয়া কফির ক্ষীণ ধারা তখনও গড়াচ্ছে তার ঠোঁটের কোণ বেয়ে। সেই পানে চেয়ে সুগভীর গলায় জানালাম, আর আমি সেই মেয়ে যার ঠোঁটের রং তোমার ঠোঁটে আসছে পৃষ্ঠে লেপ্টে আছে। কোনো হলুলে আলেওয়ালা ডিটারজেন্ট দিয়ে ঘষেও এই রং উঠাতে পারবে না। জায়দানের মতো মানুষকে বিস্ময়ে হতভম্ব হতে করে দিতে পেরেছি আমি। এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে? বাঁকা হাসলাম। ওই বাদামি অশান্ত দৃষ্টিতে গেঁথে গেল আমার নিগুড় দৃষ্টি। সকলে বিয়ের আগে প্রেম করে, নয়তো বিয়ের পর। আমরা না হয় ডিভোর্সের পর প্রেম করব। নতুন ইতিহাস নয় কি তা? মাই ডিয়ারেস্ট হার্ট অ্যাটাক। স্তব্ধ জায়দা, সত্যি আজ স্তব্ধ সে। চোখে মুখে উপচে পড়া অনুভূতির জোয়ার, বিস্ময়, শঙ্কা, ক্রোধ, সবকিছুর সংমিশ্রণ। এত ধরনের মাঝে আমি নজর হাতড়ে একটুখানি ভালোবাসা খুঁজলাম। আমি তোমার মায়ায় জড়িয়ে গিয়েছি, ভালোবাসা কাটলেও মায়া কাটানো যায় না। জায়দান, জবাব এলো না এই ঘোষণার। এলো শুধু বাদামি সমুদ্রে ভীষণ জলোচ্ছ্বাস। অনুভূতি অত্যন্ত সহজ একটা শব্দ। হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, অভিমান, নানান ধরনের অনুভূতি রয়েছে মানুষের। মানুষ অনুভূতি অনুভব করতে বাধ্য, এটাই মানুষের স্বকীয়তা। অথচ জায়দানের মতো কিছু মানুষ পৃথিবীতে রয়েছে যাদের কাছে এই সহজ ব্যাপারটাই অত্যন্ত জটিল। অনুভূতিহীনতার মাঝে অনুভূতির জাগরণে মানুষগুলো যেন বড়ই অপারগ। জায়দানের চোখের মাঝে যে জলোচ্ছ্বাস আমি দেখতে পেলাম তা ঠিক অশ্রু, যন্ত্রণা, হাহাকার নাকি অন্য কিছু বোঝার আগেই শীতল আবরণে ঢেকে গেল ক্ষীণ ওই অনুভূতিটুকু। আমার পানে একরাশ স্তব্ধতা নিয়ে শুধু চেয়ে রইল সে। নিজেকে কেমন যেন তুচ্ছ মনে হয় ওই দৃষ্টির সামনে, যেন আমি কাঠগড়ার আসামি। দীর্ঘ প্রশ্বাস টেনে নিজেকে শান্ত করলাম। জানি আমি যা প্রকাশ করতে চাইছি তাতে উত্তেজিত হলে চলবে না। হৃদয়ের কথা হতে হবে ভাব গম্ভীর। আমি জানি আমার কথাগুলো হয়তো তোমার কাছে বোকার মতো লাগছে। অবশেষে শুরু করলাম। আমি এটাও জানি অতীতে আমি তোমার কোনো বিশেষ সুখের কারণ হতে পারিনি। আমাদের মাঝে যা ছিল এবং যেভাবে সবকিছু শেষ হয়েছে সবটাই অপ্রত্যাশিত। জায়দানের মাঝে অনুভূতি পাওয়া যাবে না জানা সত্ত্বেও অত্যন্ত আশা নিয়ে তাকালাম আমি। প্রাক্তনের মাঝে একটুখানি টান দেখার ইচ্ছে আমার। সেই টান যেন হয় আমার প্রতি, অন্য কারো প্রতি নয়। জায়দান, গলা কাঁপলো আমার, স্বীকার করে নিলাম। আমার সঙ্গে এরকম আর কখনো হয়নি। আহান ভাইয়ার সাথেও নয়। দেখো না, আজ আমি ওই লোকটাকে কতটা ঘৃণা করি, তার কথা স্বপ্নেও কল্পনা করতে আমার রাগ হয়। অথচ তুমি, এত কিছুর পরেও আমি তোমায় ভুলতে পারলাম না। তুমি আমায় কম কষ্ট দাওনি, অথচ সেই কষ্টগুলো আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে আজ। যেমন করে মাছ ডাঙায় ছটফট করে নদীতে ফিরতে চায়, তেমন করেই আমার অন্তর ছটফট করছে। আমি হয়তো তেমনই একটা বোকা মাছ যে নদীর মূল্য টের পাইনি। জায়দান ওই একই রকম নির্বাক, তার চেহারায় স্থিরতা, যেন কোনো পাথরের ভাস্কর্যের সঙ্গে কথা বলছি আমি। এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে জায়দানের বুকের উপর রাখলাম, ঠিক যেখানে তার হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে, সেখানটায়। আমার নয়ন জোড়া সিক্ত হয়ে উঠলো আবেগের স্রোতে। আজকাল তোমার বুকে কান পেতে তোমার হৃদস্পন্দন শুনতে ভীষণ ইচ্ছে হয় আমার। জায়দান আমাকে বাধা দিল না, স্পর্শ করতে দিল। একটা শক্ত ঢোক গলাধঃকরণ করলাম আমি। আঙুলে বুলিয়ে গেলাম টি শার্টের অন্তরালে থাকা ত্বক। জোরালো ভাবে বার কয়েক স্পন্দিত হয়ে যেন আমার ছোঁয়াকে উৎসাহ জানালো ওই হৃদয়। মুচকি হাসলাম। তোমার হার্টবিটও জানে তুমি কি চাও। কি চাই আমি? জায়দানের শীতল কণ্ঠস্বর আমার শির দাঁড়াবে শিহরণ খেলিয়ে দিল। মুখ তুলে ওই বাদামি প্রান্তরে নিজের দৃষ্টি মেলালাম, কোণে হয়ে খুঁজলাম আবারও এক টুকরো আবেগ, কিন্তু পেলাম না কিছুই, বরফ শীতলতা ছাড়া। তোমার কি মনে হয় আমাদের এত সময় বাদে দেখা হওয়াটা কাকতালীয়? সমাপ্তির পরেও আমার ভাগ্যের সঙ্গে তোমার জড়িয়ে যাওয়াটা শুধুই কি কোনো দৈবিক ঘটনা? ভাগ্যের ইশারা নয়? নতুন সূচনার ইঙ্গিত নয়? তেলকে তাল ডোবে না দেখাই শ্রেয়। ভ্রুজোড়া কুঁচকে উঠলো আমার, ভীষণ হতাশা টের পেলাম। এক ঝটকায় জায়দানকে কাছে টেনে তার শরীর জুড়ে নিজের বাহু জড়িয়ে ফেললাম। বেশ লম্বা হওয়ার দরুন আমার ঘাড় টান টান করে তার সঙ্গে কথা বলতে হচ্ছে বিধায়
কোনো পরোয়া ছাড়াই তার চেলসি বুট পরিহিত প্রশস্ত দীর্ঘ দু পায়ের উপর নিজের পায়ের পাতা রেখে উঁচু হয়ে দাঁড়ালাম। জায়দান আমায় দূরে ঠেললো না, বরং দুখানা হাত আলতো করে রাখলো আমার কোমরে, যেন ভারসাম্য হারিয়ে উল্টে না পড়ি। চিনকে তাল, তাই মনে হয় তোমার জায়দান? তবে জবাব দাও তো, তুমি কেন আয়দানকে আমার কাছে ক্ষমা চাইতে নিয়ে এসেছিলে? কেন আমায় হেল্প করেছিলে? মেনে নিলাম তোমার ন্যায়ের অন্তর তোমাকে এমনটা করতে বাধ্য করেছে, তবে অন্য একটা প্রশ্নের উত্তর দাও। সেদিন রাতে তুমি ঢাকা মেডিকেলে আমায় দেখতে গিয়েছিলে কেন? জায়দানের দৃষ্টি খানিকটা প্রসারিত হলো। ওইটুকুই তার বিস্ময়। আমি জানি। মৃদু হাসির রেখা ছড়িয়ে পড়লো আমার ঠোঁটে। নিজেকে আরো খানিকটা কাছে নিয়ে ভরাট আবেগে গলায় বললাম, ক্রিড অ্যাভেন্টাস। একদম স্নিগ্ধ, আপেল আর লেবুর মিশ্রিত একটা সুবাস আসে গায়ে মাখলে। তুমি কি ভেবেছিলে আমি তোমার পারফিউম চিনতে পারবো না? অনুভব করলাম আমার কোমর জোড়ে জায়দানের উভয় হাত শক্তভাবে চেপে বসেছে। যদিও মুখভঙ্গি স্বাভাবিক আছে, তাতে বিচলনের লেশ মাত্র নেই। আমার চেহারায় করুণ এক ভাব ফুটে উঠলো। আর সেদিন মিসের অ্যাপার্টমেন্টে যা হয়েছে তা দেরিতে হলেও মনে পড়েছে আমার। এসব কিছু কি শুধুই তোমার দয়া, করুণা? আমার জন্য কি তোমার অন্তরে কিছু নেই? উত্তরহীন জায়দান। চশমার আড়ালে চোখ জোড়া এখন সামান্য কাঁপছে। ব্যাকুল কণ্ঠে তার পিঠ আঁকড়ে বলে উঠলাম, কিসের ভয় পাচ্ছ তুমি জায়দান? কে তোমায় ঠকিয়ে রাখছে? সমাজের নিয়ম কানুন, পুঁথিগত নিষ্ঠার বাঁধন, পারিবারিক পিছুটান? জবাবেরা যেন নির্বাসিত আজ। চোখ দুটো টলটল করে উঠলো আমার। নাকি সবকিছু আমার ভুল বলো? যদি তাই হয়ে থাকে তবে ভুল ভুলে ভালো থাকা যায়। অবশেষে জবাব এলো, এক শীতলতায় মোড়ানো উপাখ্যান হয়ে। মানুষের মস্তিষ্ক 2500 টেরাবাইট তথ্য ধরে রাখতে সক্ষম, কিন্তু আফসোস, আমার মস্তিষ্কে তোমার ভুলের জায়গা থাকলেও তোমার জায়গা নেই। বুকের ভেতর ধারালো এক তীর আঘাত হানলো যেন, ক্ষত বিক্ষত করে দিল অভ্যন্তর। এক ঝটকায় মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। ভুল, আমার সকল ভুল, আমার সকল অভিযোগ, অনুযোগ, ক্রূরতা। আমি যেন আমার প্রাক্তনের ওই বাদামি নয়ন পট জুড়ে ভাসতে দেখলাম। বহুদিন বাদে আমি তাকে স্মৃতিচারণ করতে দেখলাম। কালবৈশাখী ঝড় বইছে বাইরে, ঝোড়ো হাওয়ায় উন্মাতাল শহরতলি। এরই মাঝে গাড়ি ছুটিয়ে জেসমিনকে দেখতে এসেছেন পারিবারিক ডাক্তার। ব্যক্তিগত বেডরুমে চিকিৎসা চলছে তার। সঙ্গে আছেন জাফর। সমস্ত আরেফিন বাড়ি নিস্তব্ধ, যেন আজ এই বাড়িতে শ্বাস ফেলাও দেয়। জায়দান টের পাচ্ছে, হাত পা কাঁপছে তার। হলের সোফায় বসে থাকা সত্ত্বেও মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কিছুতেই শান্ত থাকা সম্ভবপর হচ্ছে না। দুরু দুরু কম্পমান বুক, পা দুলিয়ে যাচ্ছে জায়দান। আঙ্গুলের কর গুনে গুনে আরবি উচ্চারণে একটা বিপদ মুক্তি দোয়া পাঠ করে যাচ্ছে সে। বহু বছর আগে শিখেছিল, খুব বেশি অস্থির হলে এমনটা করে সে। এই অস্থিরতা জীবনে ঠিক কত বছর আগে হয়েছিল সেটা মনে করার ক্ষমতা জায়দানের ক্ষুরধার মস্তিষ্কে নেই। বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। মনে হলো যেন বজ্রপাতটি বাইরে নয়, বরং ঘরের ভেতরে হয়েছে কোথাও। জায়দান চশমা খুলে নিয়ে 2 তলা সিঁড়ির দিকে তাকালো। সেখানে দণ্ডায়মান অগোছালো একটা অবয়ব দেখা গেল। বার কয়েক টানা বজ্রপাতের ঝলকানিতে সেই অবয়বকে দেখালো ভুতুড়ে। আমার ডিভোর্স চাই। ধ্বনিত হলো শীতল কণ্ঠস্বরটি, যেন মানুষ নয়, কোনো অশরীরই কথা বলছে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল জায়দান। খানিকটা কাঁপতে থাকা হাতে চশমা চোখে দিল। আলো আধারি ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো সাবিন। পরনে একটা কুর্তি, যার বোতামগুলো খোলা, বুকের উপরের দিকটা উন্মুক্ত। অগোছালো ভাবে সেথায় ছড়িয়ে আছে মাথার চুল। সাক্ষাৎ কোনো প্রেতাত্মার ন্যায় দেখাচ্ছে সাবিনকে এই মুহূর্তে। জায়দান মুষ্টি পাকিয়ে ফেললো নিজের দুহাত। সাবিন আবারও বলল, আমার ডিভোর্স চাই এক্ষুনি। নিজের 30 বছরের জীবনে প্রথমবার নিয়ন্ত্রণ হারালো জায়দান। তার গলা চড়াও হয়ে উঠল। You hit my mother, and now you're demanding a divorce. How dare you? আইডিয়া মাছ। জায়দানের বুক বরাবর সজোরে ধাক্কা দিয়ে পাল্টা চিৎকার করে উঠল সাবিনা। দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো, ইয়োর মাদার ইজ আ বিচ। বেশ করেছি ওনাকে চড় মেরেছি, সুযোগ পেলে আবার মারবো। Sabin, ভীষণ ক্রোধ দমনে দাঁতে ঠোঁট কামড়ে ধরল জায়দান। ঘরে গলায় বলে উঠল, তুমি আমার স্ত্রী। এই চরম সত্যটা ভুলে যেতে আমায় বাধ্য করো না। এগিয়ে এলো সাবিন ধ্বংসমূর্তির ভঙ্গিতে। জায়দানের বুকে হাত ঠেকিয়ে ঠেলে দিল পিছনে। একবার দুবার, অসংখ্যবার। ভুলে যাও, তুমি তোমার বউকে ভুলে মায়ের সাথে সংসার পাতো কেমন? রেহাই দাও আমায়। তোমার স্ত্রী হওয়ার চাইতে অপমানের আর কিচ্ছু আমার জীবনে কোনোদিনও হয়নি, আর হবেও না। একটা ধাক্কা, মেরুদণ্ডহীন, আরো একটা ধাক্কা, অনুভূতিহীন, তৃতীয় ধাক্কা। কাপুরুষ। চতুর্থ ধাক্কাটা সাবিন দিতে পারল না। তার 2 হাত
শক্তভাবে চেপে ধরে ফেলল জায়দান। খানিক যাতনায় হিসিয়ে উঠল সাবরিন। সেটা লক্ষ্য করে বাঁধন নমনীয় করলেও তার হাত ছেড়ে দিল না স্বামী। ঝুঁকে এলো নিচে, দৃষ্টিতে মেলালো দৃষ্টি। এক পাশে যখন আগুন, পৃথিবীর অন্য পাশে তখন বরফ। ডিভোর্স চাও তুমি? মুক্তি চাই, তোমার নামের বাঁধন থেকে মুক্তি চাই। জায়দানের ঠোঁট জুড়ে অত্যন্ত সূক্ষ্মাতুর এক পরিতাপের হাসি ফুটল। সাবিনকে কাছে টেনে নিল সে। ভীষণ এক বজ্রপাত হলো ঠিক কাছে কোথাও, অথচ এক চুলও টলল না কেউ। একে অপরের দৃষ্টি মাঝে আবদ্ধ দুজন। বেশ, তবে আজ আমি তোমায় মুক্তি দিলাম সাবিন, আমার অভিশাপ থেকে মুক্তি। বাঁকা হাসলো সাবিন। ওই হাসি যেন অন্তর্জালা ধরিয়ে দেয় সমস্ত অস্তিত্বে। শেষমেশ তুমি তাহলে নিজের মাকে বেছে নিলে, ব্যক্তিত্বহীন পুরুষ। আমি ঠিকই ধরেছিলাম, তুমি আহান ভাইয়ের নখের যোগ্য নও। স্বামী নামের কলঙ্ক তুমি, আর তোমার এই গোটা পরিবার একটা জানোয়ারের জঙ্গল। এই পরিবার নিয়েই থাকো তুমি, এদের অবহেলাই তোমার মরণ হোক। সেদিন আমার নাম নিয়ে যতই আফসোস করো না কেন, আমি দূর থেকে তোমার দুর্গতি দেখবো আর মনের সুখে হাসবো। সাবিন থামল না, যেন সকল অভিযোগ অভিমানের বাঁধ ভেঙে গিয়েছে আজ। তোমার মতো একটা ভালো মানুষ কিছুরই যোগ্য না। যে হাসতে জানে না, লড়তে জানে না, অনুভূতি দেখাতে জানে না, তার আবার কিসের সুখ শান্তি? তোমার জন্য এই অভিশাপের জীবনটাই শ্রেয়। তুমি ডিজার্ভ করো স্রেফ অবহেলা, উপেক্ষার জগতের সব থেকে নিকৃষ্ট যাতনা। তাতেও বাকি অনুভূতি বলতে তো কিছুই নেই তোমার মধ্যে। তুমি শুধু মানুষ নামের একটা খোলস জায়দান। সহসায় সাবিনকে ছেড়ে এক পা পিছনে সরে দাঁড়ালো জায়দান। হিমশীতল কাঠিন্য নিয়ে ঘোষণা করলো। গেট লস্ট অ্যান্ড নেভার কাম ব্যাক ইন মাই লাইফ। সাবিনের খিলখিল হাসি ছড়িয়ে গেল বাইরের ভীষণ ঝড়ের শব্দকেও। সকল বাড়িতে প্রতিধ্বনিত হলো এই অশরীরী ধ্বনি। As if I will ever care for you and your damn life. বর্তমান জায়দান অবলীলায় আমার নিজের পায়ের উপর থেকে তুলে মেঝেতে নামিয়ে রাখলো, সরে দাঁড়ালো খানিকটা দূরে। সৃষ্টি করলো এক দূরত্ব আমাদের মাঝে। এই দূরত্বের সেতু পার করা আমার পক্ষে সম্ভব হবে কিনা জানা নেই আমার। এক দীর্ঘ নীরবতা ভর করলো আমাদের মাঝে, অতঃপর জায়দানের অতি শান্ত কণ্ঠস্বর ধ্বনিত হলো। প্রেম এবং সুখ পরস্পরের ব্যস্তানুপাতিক, একটি বাড়লে অপরটি কমে। নিঃশ্বাস আটকে গেল আবার। ধরা গলায় বললাম, অনুভূতি গণিতের সূত্র নয়। আফসোস, আমি গণিত বুঝলেও অনুভূতি বুঝলাম না। স্তব্ধ হয়ে চেয়ে রইলাম। প্রত্যাখ্যান অনেক রকমের হয়, অথচ এই ধরনেরও হতে পারে। নিজে অনুভব না করলে কি কোনোদিনও টের পেতাম? জায়দান নিজের চশমা ঠিক করে ব্যক্ত করলো। আমার হিসেব এবং বিশ্লেষণ বলছে তোমার স্বীকারোক্তি হাস্যকর, সামাজিক নিয়মের পরিপন্থী, উপরন্তু আমার অহংকার বোধের অপমানজনক। এতে কোনো ভবিষ্যৎ নেই। 32 বছর বয়সে আমার ভবিষ্যৎ ছাড়া কোনো গতি নেই। সঠিক হবে এটাই, তুমি তোমার মতন করে ভালো থাকো আর আমি আমার মতন করে। সেটাই তো তুমি চেয়েছিলে, আমার নামের বাঁধন থেকে মুক্তি। হয়তো ইদানিং আমি খুবই বেহায়া হয়ে গিয়েছি, তাই তো অতি আকাঙ্ক্ষায় হাত বাড়িয়ে জায়দানের একটা হাত আঁকড়ে ধরলাম। তুমি কি আবার সেদিনের জন্য শাস্তি দিচ্ছ? আমার কথায় তোমার সত্যিই কষ্ট হয়েছিল? জায়দান হাসলো, সত্যিই হাসলো, নিঃশব্দে ঘেরা এক হাসি। ঠোঁটের কোণ দুটো উদ্ভাসিত হলো তার। অস্বাভাবিক সেই হাসির সহিত সে জানালো, আমি তো মানুষ নামের খোলস মাত্র, আমার কষ্ট বলে কোনো অনুভূতি নেই। নিজের হাত ছাড়িয়ে নিল জায়দান, পিছিয়ে দাঁড়ালো এবার অনেকখানি। অসহায় চোখে শুধু তাকিয়ে দেখলাম আমি। আর শাস্তি? যদি এইভাবে শান্তি পাও, তবে ভেবে নাও আমাদের মাঝে যা কিছু হয়েছে সবটাই আমার পূর্ব পরিকল্পনা, যেন আমি তোমার নাজুক অন্তরকে ভয়ানকভাবে ভেঙে চুরের প্রতিশোধ নিতে পারি। কে বলতে পারে, হয়তো এটাই তোমার জীবনে নতুন করে আমার আগমনের কারণ। পায়ের তলায় আর জোর পেলাম না আমি। মনে হলো যেন গোটা পৃথিবী বনবন করে ঘুরতে আরম্ভ করেছে আমার চোখের সামনে। জায়দান অপেক্ষা করলো না, বিনা দৃষ্টি ব্যয়ে উল্টে ঘুরে দাঁড়ালো, দরজা খুলে বেরিয়ে গেল প্রাইভেট রুমের বাইরে। ধপাস করে মেঝেতে বসে পড়লাম আমি। অশ্রু গড়ালো না এক ফোঁটা, যেন বিদ্রোহ জুড়েছে তারা। অশ্রু বইতে পারলে হয়তো কষ্ট কিছুটা লাঘব হতো, অথচ সবটাই এখন বুকের ভেতর চাপা পড়ে গিয়েছে। বিরহ এবং উপলব্ধি। নিজের বুক নিজে খামচে ধরলাম। ব্যথা হচ্ছে ভীষণ, নাকি আমার কল্পনা কে জানে। এই সব কিছু কি আমার পাপের শাস্তি? এতটাই ক্রূর ছিলাম আমি? হয়তো হ্যাঁ। জীবন আমায় আরো এক অধ্যায় আজ দেখিয়ে দিল। অহংকার বোধের পরিণাম এবং নিয়ন্ত্রণহীন কথার প্রভাব। আজ আরো এক শিক্ষার অধ্যায় যুক্ত হলো আমার এই ভাঙা চোরা ভুলে ভরা জীবনটায়। দুই নয়ন তুলে তাকালাম আমি জায়দানের ফেলে যাওয়া পথের পানে।
তার শারীরিক সুবাস এখনো রুমের বাতাস জুড়ে খেলে বেড়াচ্ছে, নাকি শুধু আমি সেই সুঘ্রাণ টের পাচ্ছি? কান্না এলো আমার খুব, অথচ কাঁদতে পারলাম না। অস্ফুট স্বরে শুধু বেরলো, আমায় ভাঙতে তোমার এত সাধের আয়োজন? যে ফাঁদে পড়েছি সেই ফাঁদ থেকে এই ভুলভাল সাবিনটার আর কোনো মুক্তি নেই। নিজের বাড়িতে জায়দান পৌঁছালো গভীর রাতে, প্রায় 2:30 বাজে। তখন অনেক গল্পে পড়া মানুষের মুখে শোনা ছেলে মেয়ে দেরি করে বাড়িতে ফিরলে নাকি মায়েরা পাত পেরে অপেক্ষায় থাকেন সন্তানের। অথচ এই বাড়ি ধুধু ফাঁকা মরুভূমি, কোথাও কেউ নেই, শুধুমাত্র অস্তিত্বহীন ছায়াবাদে। সে ফিরেছে কি ফিরেনি সেই নিয়ে বাড়ির মানুষের বিশেষ মাথা ব্যথা নেই। রান্নাঘরে নিশ্চয়ই খাবার রেখে দেওয়া আছে, রোজিনা মেয়েটি এমন করে হটপটে রেখে দেয়। তবে জায়দানের আজ সেসবের প্রতি বিশেষ আগ্রহ নেই। পায়ে পায়ে দোতলায় উঠে গেল জায়দান। সে ভার্সিটি যায়নি, দেখা করেনি বাবার বলে দেওয়া ক্লায়েন্টের সঙ্গেও, অথচ আসেনি একটা ফোন। কেউ জিজ্ঞাসা করেনি সে কোথায় ছিল। ভালোই হয়েছে। নিজের রুমে এসে দরজাটকে ধপাস করে কফি টেবিলের সামনে বসে পড়ল জায়দান। বসেই রইল দীর্ঘক্ষণ, একেবারে কোনো কারণ ছাড়া। অতঃপর আজ আবারও খুলল নিজের ডায়েরির পাতা, হাতে তুলে নিল কলম। বাহির থেকে তাকে দেখালো অত্যন্ত শান্ত, কোথাও কোনো অস্থিরতার চিহ্নটুকু নেই, অথচ ডায়েরির পাতা জুড়ে কাপা কাপা অক্ষরে লিখিত হলো। অতঃপর আমি বুঝলাম কষ্টের অনুভূতি কেমন হয়। আর কতদিন এই সম্পর্কটা গোপন রাখতে হবে জায়দান? মীরার মোলায়েম কণ্ঠের প্রশ্নে হাতের বাদাম ভাজার উপর থেকে দৃষ্টি সরিয়ে পাশ ফিরে তাকালো আয়দান। সালোয়ার কামিজ পরিহিতা সুদর্শনা নিজে টানা টানা মায়াবী চোখ দুখানা মেলে চেয়ে আছে তার উদ্দেশ্যে। কতদিন হয়েছে আয়দান মীরার সঙ্গে প্রেম করা শুরু করেছে? 1-1.5 মাস পেরিয়েছে কি? হিসাব করে উঠতে পারল না সে। সেদিনের প্রস্তাবের জবাবে মীরার উত্তর হ্যাঁ এসেছিল। এরপর থেকে সূত্রপাত তাদের প্রেমের সম্পর্কে। দুজনে আজ এসেছে রমনা পার্কে। একাধারে বেঞ্চিতে বসে বাদাম ভাজা কিনে খাওয়ার সঙ্গে সঙ্গে চলছিল জব্বর গল্প। তার মাঝে মীরার হঠাৎ এমন প্রশ্ন আয়দানকে ভীষণ বিরক্ত করলো, তবে চোখে মুখে সেই অনুভূতির প্রকাশ করতে দিল না সে। মীরা তার খানিকটা কাছে সরে কাঁধে মাথা রেখে দূর দিগন্তের দিকে তাকালো। দ্বিতীয় দফায় বলল, আমার সবচেয়ে ভালো বান্ধবী সাবিন, ওকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। ওর থেকে লুকিয়ে রাখার বিষয়টা আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। তোমাকে নিয়ে আমি খুব খুশি জায়দান। যদি ওর সঙ্গে তোমার পরিচয় না করাতে পারি তাহলে। কিটেন, আলতো করে ডাকলো আয়দান। পাশে ফিরে বসে দু হাতে ধরলো রমণীর মুখ, নিজের দিকে দৃষ্টি ঘুরিয়ে অত্যন্ত আবেগ ঘন চোখে তাকালো। মোলায়েম হেসে জানালো, আই জাস্ট নিড সাম মোর টাইম, ওকে? তুমিই তো বললে ও নাকি তোমার পরিবারের মতন। তাহলে তার মুখোমুখি যাওয়ার আগে আমাদের সম্পর্কটা আর একটু গভীর হওয়া দরকার, তাই না? কিন্তু ঝুঁকে এলো আয়দান। মীরার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে মৃদু আঁচে বলল, আর কোনো কিন্তু নয়। কি যে আমি একটু স্থির হই তোমার সঙ্গে, তারপর সব হবে। ততদিন পর্যন্ত একটু সহ্য করো। নাকি আমায় বিশ্বাস করো না? মীরা মাথা ঝাঁকালো জোরে জোরে। কি বলছো তুমি? আমি তোমায় কেন বিশ্বাস করব না? আমি শুধু তোমাকে সাবিনের সাথে পরিচয় করাতে চাইছিলাম, কারণ তুমি সত্যি একজন বিশেষ মানুষ জায়দান। উই উইল ডু দ্যাট সুন, ভেরি সুন, কিরিট। মীরাকে নিজের বুকে টেনে তার কানে ফিসফিস করলো আয়দান। বুকে মাথা গুজে রাখায় আয়দানের চেহারায় প্রকাশ পাওয়া সুচারু অভিব্যক্তিটুকু চোখে পড়ল না মীরার। কিছুক্ষণ বাদে মীরাকে রিকশায় তুলে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল আয়দান। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ভদ্র খোলস থেকে মুহূর্তে বেরিয়ে এলো সে। এতক্ষণ যাবৎ পার্কের একপাশে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিল তার বন্ধুদের দল। দামি গাড়ির প্যাসেঞ্জার সিটে চড়ে বসতে একযোগে শীষ বাজিয়ে উঠল সকলে। আয়দানের সব থেকে কাছের বন্ধু সামির বলে উঠল। বান্দার হাতে ঝুলছে ইলেকট্রনিক সিগার। ড্রাইভিং সিটে বসে থাকা পাবলিক মত্ত ভদকার বোতলে দীর্ঘ এক চুমুক দিয়ে সে শুধালো। আয়দান প্রাণ ভরে হাসলো। সামিরের হাত থেকে সিগার নিয়ে নিজের ঠোঁটে চেপে কয়েকটা শুকটান দিয়ে উত্তর করলো, আজকাল দেখছি সবাই খুব অধৈর্য হয়ে উঠছে। এত সহজে পাখি ধরে মজা আছে? তাকে তো একটু একটু করে সময় নিয়ে ভক্ষণ করতে হয়। আয়দানের কথার বিপরীতে গাড়ি জুড়ে আরেক দফায় হাততালি, হাসাহাসি এবং শীষ বাজিয়ে ওঠার রোল পড়ে গেল। সামির পিছনে ঘুরে ঠোঁটে বাঁকা হাসি মেখে বলল। আয়দান সিগারে আরো কতক টান দিল। গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে, তবে বন্ধু সামিরের বক্তব্যের বিপরীতে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঠান্ডা মাথায় ঠিকই ধরেছে সামির। সাবিনের ক্ষেত্রে সে ঠান্ডা মাথার খেলোয়াড়। ওই মেয়েটাকে নিঃস্ব করে দেবে আয়দান, এটাই তার মহৎ পরিকল্পনা। যে মেয়ে তার মায়ের গায়ে হাত তোলার মতন দুঃসাহস দেখিয়েছে, সেই মেয়েকে তার কাপুরুষ বড় ভাই দয়া করে ছেড়ে দিল সে ছাড়বে না, ছাড়তে পারবে না। জায়দানের বিয়ের 1 বছর আগেই পড়াশোনার খাতিরে বিদেশে চলে গিয়েছিল আয়দান। ডিগ্রি নেওয়ার 4 বছরে একবারের জন্য সে দেশে ফিরে আসেনি। এর মাঝে বড় ভাইয়ের জীবনে বহু চড়াই উতরাই গিয়েছে, সেসবের বিশেষ পরোয়া তার নেই।
তার শুধু মনে আছে দেশ থেকে যাওয়া একটা ফোন কলে, যেটা তার বাবা জাফর করেছিলেন। বলেছিলেন জেসমিন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তখন কাহিনী না জানলেও পরবর্তীতে নানার মাধ্যমে সে জেনেছিল তাদের সংসারে আগুন লাগানো ডাইনিটার কাহিনী। সেদিন যদি খারাপ আবহাওয়ার কারণে এয়ারপোর্টের ফ্লাইট বাতিল না হতো, তবে তখনই দেশে এসে একটা হেস্তনেস্ত করতো আয়দান। সাবিনের প্রতি সে চরম ঘৃণা পুষে দিন পার করেছে, কারণ জীবনে সে সব থেকে বেশি যাকে ভালোবাসে সেই মাকেই আঘাত করেছে ওই মেয়ে। দেশে ফেরার পরে স্কুটি গাড়ি সংঘর্ষের ঘটনাটা স্রেফ আয়দানের বুকে ধিকি ধিকি ঘুমন্ত আগ্নেয়গিরিকে জ্বালিয়ে দিয়েছে। মেয়েটার কত বড় সাহস! সে শুধু তাদের সংসার ধ্বংস করেও শান্ত হয়নি, তাকে অপমান অবধি করতে পিছপা হয়নি। জায়দান যদি ভেবে থাকে শুধুমাত্র একটা সরি বলিয়ে সে সবকিছু সমাধান করে ফেলেছে, তবে তার বড় ভাই বোকা স্বর্গে বাস করছে। অবশ্য ওটা এমনিতেই জাত বোকা। এখন আয়দান নিজের সূক্ষ্ম পরিকল্পনা ধরে এগোচ্ছে। সাবিনকে সে এমনভাবে ভাঙবে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠাও তার ভাঙা অংশগুলোকে জুড়তে পারবে না। সাবিনকে ভাঙার এই খেলায় বাকি সকল গুটি হলো তার অঘোষিত যুদ্ধের কোলাটেরাল ড্যামেজ। ভাবনায় ডুবে থাকতে থাকতে কখন যে গন্তব্যে এসে পৌঁছে গেল আয়দান টের পেল না। বন্ধু বান্ধব সকলে মিলে গাড়ি থেকে বের হতে সেও বেরিয়ে এলো। আন্ডারগ্রাউন্ড ক্লাব, সিঁড়ির ধাপ নেমে গিয়েছে একেবারে নিচে। সকলে এগুলো ভীষণ ফুরফুরে মেজাজে। আয়দান পকেট থেকে নিজের মিনি পারফিউম বের করে কলারে মাখতে সামির ভ্রু দুলিয়ে শুধালো। বিস্তৃত হাসলো আয়দান। গার্লস লাইক দ্য ওয়ে ইউ স্মেল। But I already like you. একটা আবেশিত মেলি কণ্ঠস্বর ভেসে এলো। সিঁড়ির গোড়ায় নিচের দিকে দাঁড়িয়ে এক বডিকন মিনি ড্রেস পরনে রমণী। উড়োর নিচ থেকে সবকিছু উন্মুক্ত, মোলায়েম ধবধবে ত্বক তাতে স্পষ্টত দৃশ্যমান। আয়দান একেবারে 3টি করে ধাপ পেরিয়ে নিচে নামলো। অতঃপর কোনো বাক্য ব্যয় না করে রমণীকে একপাশে পাথুরে দেয়ালের সঙ্গে চেপে ধরল। খিলখিল করে হেসে উঠল রমণী। আরে আস্তে আস্তে টাইগার, বহুত দিন যাবৎ ক্ষুধার্ত আছো মনে হচ্ছে। হ্যাঁ ক্ষুধার্ত, তোমার জন্য। রমণীর গলায় মুখ ডুবিয়ে দিল আয়দান। তাকে পাল্টা আঁকড়ে ধরল সে। স্বামীর দৃশ্যটা লক্ষ্য করতে করতে ধীর পায়ে নিচে নেমে এলো। বন্ধুর পিঠে হাত থেকে কয়েকটা চাপড় দিয়ে বলল। অতঃপর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ক্লাবের ভেতরে চলে গেল স্বামীর। তার দিকে বিশেষ নজর আয়দানের নেই। সে ব্যস্ত রমণীতে। পাথরের দেয়াল থেকে হাত সরিয়ে রমণীর কোমর চেপে ধরে তার বুকে মুখ গুজে প্রশ্বাস টানল আয়দান। তারপর হাতে ধীরে ধীরে নিজের বেল্ট বাকল খুলতে আরম্ভ করলো। ফিসফিস করে বলল, গেট ইনটু রুম রাইট নাও। অধৈর্য। মাদকীয় আওয়াজে হেসে উঠল রমণী। 850 কোটি টাকা। হোয়াটসঅ্যাপে জায়দানের শেষ মেসেজটির দিকে গত 1 ঘন্টা যাবত এক নাগাড়ে চেয়ে আছি আমি। মেসেজটি এসেছে বেশ কিছুদিন আগেই, অথচ এই কয়েকদিন আমি চোখ তুলে প্রাক্তনের নাম্বারের দিকেও তাকানোর সাহস পাইনি। আমার ড্যাড তাকদীর হোসেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 850 কোটি টাকা। বিষয়টা আমি ঠিক কেমন ভাবে নেব বুঝতে পারছি না। ভূত একটা অনুভূতি কাজ করছে অভ্যন্তরে। জায়দান শুধু হিসাবে বের করেনি, বরং প্রত্যেকটা অনলাইন ডকুমেন্টস, দলিল, দস্তাবেজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট সহ পাঠিয়েছে আমায়। সারাটা রাত আমি সেসব ঘেটেই দেখেছি। একটা প্রশ্নই আমার মাথায় ঘুরঘুর করছে, ড্যাড ঠিক কত বড় ঋণ নিয়েছিল যে 850 কোটি টাকার সম্পত্তি নিমিষেই ফুরিয়ে গেল? এটা কি আদৌ সম্ভব? আমার ড্যাড কি এতই বোকা, নাকি কোথাও গিয়ে আমি বোকা বনে গিয়েছি? সেদিন বড় চাচার বাসায় নিজের বাবার রেঞ্জ রোভার আহানের আওতায় দেখেও আমি কিছুই বলিনি, কিন্তু তাকবীর চাচা কি ভেবেছিল আমি এখনো সেই আহমক সাবিন রয়ে গিয়েছি যে বিজনেসের বিয়ে বোঝে না? যদি নিজের স্বাভাবিক অবস্থায় থাকতাম তবে এক্ষুনি হাতের ফোনটা আছাড় দিয়ে ভাঙতাম। অথচ আমি আর আগের মতো নেই। রোদে টকবক করে ফুটতে থাকার মতো সত্যটা আজ আমার বিশেষ কিছু অনুভব করাতে ব্যর্থ হলো। হাজার চাওয়ার সত্ত্বেও আমি জায়দানকে ভুলতে পারছি না। সেদিন তার বলা কথাগুলো আমার কানে বাজছে আজ অব্দি। আমি কাঁদতে পারছি না। যে মানুষটাকে আমি অবহেলা করে এসেছি চিরটা কাল, সে সত্যি নিজের মনে আমার প্রতি এক আকাশ সমান অভিমান পুষে রেখেছিল। আদৌ কি জায়দানের অনুভূতি নেই? যদি নাই থেকে থাকে তবে সেদিনের চাপা ক্ষোভটুকু কি ছিল তাহলে? আমি আজকাল নিজেই নিজেকে চিনতে পারি না। কে আমি? কি আমার পরিচয়? কি উদ্দেশ্য আমার? কিভাবে আমি এমন একটা মানুষের প্রেমে পড়লাম যাকে কখনো আমি গুরুত্ব দিয়ে দেখিনি, নাকি দেখেছিলাম? যদি তাকে গুরুত্ব না দিতাম তবে এই বাড়িতে কি তার অবহেলার খোঁজ রাখতাম? আমার শাশুড়ির উপর রাগ ছিল শুধুমাত্র নিজের প্রতি অবিচারের জন্য নয়, বরং জায়দানের জন্য। যখন দেখতাম ওই বাড়িতে আদৌতে মানুষটার কোনো দামই নেই, তখন কেন যেন সহ্য হতো না আমার। ইটের জবাবে পাটকেল ছুঁড়তে মন চাইতো। তবে কি সেটাই ছিল আজকের এই প্রেমের দাবানলের জন্ম দেওয়া ছোট্ট স্ফুলিঙ্গ? শুধু আমিই টের পেয়েছি দেরিতে।
আমি কি নিজের দোষেই জায়দানকে দূরে ঠেলে দিয়েছি, নাকি এসব প্রাপ্য ছিল আমার অতীত কর্মের জন্য? সবকিছুই কি তবে আমার কর্মফল, ভাগ্যের নির্মম পরিহাস? এখন আমার কি করা উচিত, কোন পথে চলা উচিত? মাথায় সবকিছু কেমন জট পাকিয়ে গিয়েছে ভয়ানক ভাবে। আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি কখনো জীবনে চলার পথে এসব কিভাবে সামাল দিতে হয়। তবে আমি কোন পদ্ধতি অনুসরণ করব? কি করলে একটু শান্তি মিলবে আমার? নিজেকে জায়দানের কদমে নামিয়ে আনবো, তবে কি সে আমায় গ্রহণ করে নেবে? যদি গ্রহণ করেও, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আরো একবার ওই বাড়িতে থিতু হওয়া যে আমার পক্ষে আর সম্ভব নয়। আর জায়দান, তাকে আমি কি কারণে ভালোবাসলাম? কোন কারণে তার প্রেমে পড়লাম আমি? আমি তো শুরু থেকেই জানতাম আমার প্রতি আগ্রহগুলো শুধুই তার করুণা আর কর্তব্যবোধ। সবকিছু জানা সত্ত্বেও কিভাবে সেসবকে অনুভূতি ধরে নিলাম আমি? আমি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছি। কোনো কারণ ছাড়া কি কাউকে কখনো ভালোবাসা যায়? ভাত ঠান্ডা হয়ে গেছে, খেতে আয়। অতি পরিচিত কণ্ঠটি আমার বাস্তবে ফিরিয়ে আনলো। সামান্য মাথা তুলে তাকিয়ে দেখলাম মীরা ভাত বাড়ছে। কিছুক্ষণ আগেই দুজন নিজেদের ক্যাফে থেকে ফিরেছি। এসে আমি বিছানায় সিঁধিয়ে গেলেও মীরা রান্নায় ব্যস্ত ছিল। চিংড়ি মাছের ঘ্রাণ আসছে, বোধহয় বড়া বানিয়েছে। এই মুহূর্তে মেয়েটাকে আলু ভর্তা চটকাতে দেখছি। বিছানায় কম্বল টেনে গায়ে দিয়ে মৃদু আঁচে বললাম, আমার ক্ষুধা নেই মীরা, তুই খেয়ে ঘুমিয়ে পড়। গত কয়েকদিন ধরে তো নাটক দেখছি আর সহ্য করে যাচ্ছি। আজকে আবার নাটক শুরু করলে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাসার বাইরে পাঠিয়ে দেব। সাবিন, ভালোই হবে, রাস্তার কুত্তাদের সাথে রাত কাটাবো। কড়া চোখে তাকালো মীরা। আলুর ভর্তার খানিকটা সরিষার তেল ছিটিয়ে নিল। আমি বেশিক্ষণ দেখলাম না, বালিশে মুখ বুজলাম। তবে মিনিট খানেক বাদেই টের পেলাম মীরা বিছানায় এসে বসেছে। ঘুমিয়ে উঠলাম, সঙ্গে সঙ্গে গা থেকে কম্বল সরে গেল। মীরার বাচ্চা! খেকিয়ে উঠে বসতেই আমার কোলে পানির বোতল ছুঁড়ে থিতু হয়ে বসলো মীরা। হাতে প্লেট, তাতে গরম ধোয়া ওঠা ভাত, ফুলকপির তরকারি, আলু ভর্তা আর চিংড়ি বড়া। ফু দিয়ে ভাত মাখাতে মাখাতে সে বলল, নে কর দ্রুত। মেয়েটার দিকে আমি দীর্ঘক্ষণ নিষ্পলক চেয়ে রইলাম। জীবনে আমি বহু পাপ করেছি, তার মধ্যে একদিন এক ভিক্ষুককে 500 টাকার নোট দিয়েছিলাম, ঈদের আগে চাঁদ রাতের দিন। মনে আছে, কারণ সেই ভিক্ষুক ওই দিন আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিল যে আমি নাকি জীবনে অনেক সুখী হব। সেই একটা বারই বোধহয় আমি বদ দোয়ার বদলে কারো দোয়া পেয়েছিলাম। সেজন্যই হয়তো সবকিছু হারিয়ে ফেলা এই জীবনটাই এসেছে। মীরা মীরা মুখে গ্রাস তুলে দিতেই এবার বাধ্য শিশুর মতো খেয়ে নিলাম। চিবুতে চিবুতে বললাম, তুই অনেক ভালো মা হবি মীরা। আমার কথা শুনে মীরা মৃদু হাসলো। চিংড়ি মাছের বড়া ভেঙে গ্রাস মাখিয়ে আমার মুখে তুলে দিয়ে বলল, অবশ্যই, তুই যা ট্রেনিং দিচ্ছিস আমি একেবারে এক্সপার্ট হব। মেয়েটার দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইলাম আমি। সুন্দর মানুষের নাকি অহংকার বেশি থাকে, ঠিক আমার মতো। যদিও আমি সুন্দর কিনা জানি না, তবে সাজগোজ করলে নিজেকে খুব একটা খারাপ লাগে না। তবে মীরা এত সুন্দর হয়েও কেন নিরীহ? নাকি আমার চোখে প্রাণের বান্ধবীকে জগতে সব থেকে সুন্দর রমণী মনে হয়? আমি নিষ্পলক চেয়ে আছি, লক্ষ্য করে মোলায়েম হাসলো মীরা। তোর মাথার ভেতর কোন নতুন আগ্নেয়গিরি জ্বলে উঠছে শুনি? এক মলিন হাসি ছুঁয়ে গেল আমার অধরে। খানিকটা পানি পান করলাম। মীরাকে অতি যত্নে গ্রাস মাখাতে দেখতে দেখতে আনমনেই বললাম, কাউকে কি কখনো কোনো কারণ ছাড়া ভালোবাসা যায়? মীরা থামলে পারতো, অথচ সে থামলো না। স্বাভাবিক থাকলো সে। ঠিক আমি যেমনটা চাইছি। সে জানে আমি কতটুকু অনুভূতি বিনিময় করতে পারি। আমি নিজে থেকে আগ্রহ করে কিছু না বলে বেশিরভাগ সময় মীরা আমায় খুঁচিয়ে জিজ্ঞেস করে না, আমায় বুঝে উঠতে সময় দেয়, হেল্প করে। কারণ সে জানে সব সামলে ওঠার পর আমি তাকে ঠিকই জানাবো। তে মীরা পাল্টা প্রশ্ন এড়িয়ে আমার প্রশ্নের জবাব দিল। এজন্য তোকে ভালোবাসার সংজ্ঞা বুঝতে হবে। আরেক গ্লাস মুখে তুলে নিয়ে চিবোতে চিবোতে শুধালাম, মায়া আর ভালোবাসা এক সেটা? তুই লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করিস? থমকে গেলাম। প্রশ্নটা অপ্রাসঙ্গিক মনে হলো জানি না, তবে কারো কারো ক্ষেত্রে হয়তো হয়। কেন হয় বলতো? প্রথম দেখায় তো কারোর অন্তর পড়া যায় না। রূপ দেখে? মানুষটা সুন্দর সেই কারণে? এক্স্যাক্টলি। ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমার অগোছালো জবাব সত্যি হবে ভাবিনি আমি। মীরা সোজা হয়ে বসলো, আমার চোখের দিকে চেয়ে বলল, ভালোবাসার অনেক নাম আছে। যখন তুই কাউকে তার রূপ দেখে ভালোবাসবি তখন সেটা আসক্তি।
এই আসক্তি ভালোবাসা নামে পরিচিত হয়। ফ্যাল করে চেয়ে থাকলাম। মীরা বলে গেল, যখন কাউকে তার দয়ালু স্বভাব দেখে ভালোবাসবি তখন সেটা মুগ্ধতা, যখন সে তোকে ভালোবাসবে তাই তুই তাকে ভালোবাসছিস তখন সেটা সহানুভূতি। আমার মুখে শেষ গ্রাস তুলে দিল মীরা। তাকালো চোখের মাঝে গভীর ভাবে। তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হলো শুধু দেয়ালে নয়, বরং অন্তর জুড়ে। কিন্তু যখন তুই মানুষটাকে ভালো লাগার কোনো কারণ খুঁজে পাবি না তখন সেটি ভালোবাসা। মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে অনুভূতির তরঙ্গ খেলে গেল। অপলক চেয়ে থাকলাম আমি। মীরা বসে নেই, সে প্লেট নিয়ে উঠে গেল। একই প্লেটে এবার নিজের জন্য ভাত বাড়ছে সে। দৃশ্যটার পানে বাকরুদ্ধ হয়ে চেয়ে রইলাম আমি। বুঝলাম না কখন একটা প্রার্থনা বাক্য আমার অন্তর থেকে নির্গত হলো। মীরা যেন সবসময় ভালো থাকে আল্লাহ, আর আমার কাছেই থাকে। নিঃশব্দ প্রায় আরেফিন বাড়ি, শুধু কাচের প্লেটের উপর কাটলারি টুংটাং আওয়াজ বাজছে। রোজিনা টেবিলে বসা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আজকের দৃশ্যটি ভীষণ দুর্লভ। পরিবারের প্রত্যেক সদস্যই দুপুরের খাবারের জন্য উপস্থিত। টেবিলের প্রধান চেয়ারে বসে আছেন জাফর, হাত কয়েক দূরে জেসমিন, তার পাশাপাশি আয়দান, শুধুমাত্র জায়দান সবার থেকে আলাদা। নিজের পিঠটার ঠিক বিপরীত প্রান্তে টেবিলের একদম অপর কোণায় বসে আছে। এক হাতে কাঁটা চামচ দিয়ে খাবার মুখে দিতে দিতে অপর হাতে ল্যাপটপে টেস্টের প্রশ্নপত্র রিচেক দিচ্ছে জায়দান। চশমার লেন্সে প্রতিফলিত হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে আলো। গুরুতর নৈশব্দ ভাঙল হঠাৎ জেসমিনের কণ্ঠে। রুশমির সঙ্গে কথা হয়েছে আমার, ওরা এই মাসের শেষ সপ্তাহে আংটি পরাতে চাইছে। জেসমিন কারো মতামত জানতে চায়নি, সে স্রেফ জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নিজের। জাফর স্ত্রীর কথা শুনে নির্বিকার রইলেন, বললেন, তুমি যা ভালো মনে করো। এই মাসের শেষে DURCO-তে দুটো সেমিনার আছে, ব্যস্ত থাকবো। একেবারে নির্লিপ্ত কণ্ঠে জানালো জায়দান। মনোযোগ তার ল্যাপটপের পানে, হাতে ঝুলছে কাঁটা চামচ। জেসমিন ঠান্ডা দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। একটা শীতল ছায়া নেমে এলো যেন টেবিল জুড়ে। নিজের চেয়ারে আয়েশি হেলান দিয়ে কমলার জুসের গ্লাসে চুমুক দিতে দিতে আয়দান বলে উঠল, শিলাম্মু ভাইয়ের এক্সের কফিতে যাওয়ার সময় আছে, তবে নিজের হবু বউকে আংটি পরানোর জন্য সময় নেই। পিনপতন নীরবতা, প্রত্যেকে যেন নিজের জায়গায় জমে গিয়েছে সম্পূর্ণ। জায়দান বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, শুধু আস্তে করে হাতের চামচটা অর্ধেক খালি প্লেটের উপর রেখে দিল। জেসমিনকে নীরব ক্রোধে ফুঁসতে দেখে দ্রুত হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন জাফর। সামান্য গলা খাঁকড়ে দিয়ে বললেন, তুমি কথা দিয়েছিলে ওই মেয়ের কাছে আর যাবে না। জায়দান প্রথমবারের মতন ল্যাপটপ থেকে দৃষ্টি হটিয়ে পিতার দিকে তাকালো। কথা দেয়নি। আমাকে মিথ্যাবাদী বলছো, বেয়াদবি করছো। সে দুঃসাহস আমার নেই। তাহলে ওর কাছে গিয়েছো কেন? বারবার মানা করা সত্ত্বেও। শেষবার মতন গিয়েছি, আর যাব না। পিতা পুত্রের কথোপকথনের মাঝে হঠাৎ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন জেসমিন। চেয়ারের পায়া মেঝেতে ঘর্ষণের ফলে কর্কশ এক শব্দ উৎপন্ন হলো। কেমন যেন অশরীরী শোনালো তা। কেউ টু শব্দ করলো না, নিজেদের চেয়ার ছেড়ে নড়ল না অবধি। জেসমিন ধীরে ধীরে সময় নিয়ে নিজের বড় ছেলের চেয়ারের পাশে এসে থামলেন। গভীর নয়নে দেখলেন জায়দান হাজার না চাওয়া সত্ত্বেও মুখ তুলে মায়ের দিকে তাকাতে বাধ্য হলো। এক প্রকার হাত বাড়িয়ে আলতো করে জায়দানের চিবুক ছুঁয়ে দিলেন জেসমিন। অতঃপর অদ্ভুতুরে মোলায়েম কণ্ঠে বললেন, তুই কি জানিস, তুই ছোট থাকতে একবার তোকে বিছানা থেকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে মেরে ফেলতে চেয়েছিলাম। নিষ্পলক চেয়ে রইল জায়দান। জননীর দৃষ্টির মাঝে দেখতে পেল এক অশনীর সংকেত। নিজের চেয়ারে সতর্ক হয়ে বসলেন জাফর। জেসমিন প্লিজ, তুমি চেয়ারে এসে বসো, আমি দেখছি বিষয়টা। জেসমিন স্বামীর আহ্বানে কোনো প্রকার সাড়া দিলেন না, বরং স্থির চেয়ে রইলেন জায়দানের নির্বিকার মুখ পানে, যেন প্রথমবারের মতন অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নিজের সন্তানকে। দীর্ঘ কতক সেকেন্ডের রুদ্ধশ্বাস, নীরবতা। তারপর হঠাৎ বিদ্যুতের গতিতে জায়দানের প্লেটে রাখা কাঁটা চামচটা তুলে তার ঘাড় বরাবর বসিয়ে দিলেন জেসমিন। চেয়ার সরার ঘড়ঘড় শব্দ, সঙ্গে রোজিনার ভয়ার্ত চিৎকারের মিশ্রণ। এক চুল নড়ল না জায়দান। অনুভব করলো কাঁটা চামচের ধারালো ফলকগুলো তার ত্বকের গভীরে ঢুকে যাচ্ছে, চুইয়ে নামছে এক ফোঁটা তরল, খুব সম্ভবত রক্ত। মাম্মি। সবার প্রথমে জেসমিনের কাছে পৌঁছালো আয়দান। ঝটকা দিয়ে মায়ের হাত থেকে কাঁটা চামচ কেড়ে নিয়ে দূরে কোথাও ছুঁড়ে ফেললো। নিজের কনিষ্ঠ সন্তানের মুখ দেখে বুঝি ঘর থেকে বেরিয়ে এলেন জেসমিন। সামান্য টলে উঠল তার শরীর। আয়দান নিজের বুকে জড়িয়ে নিল জননীকে। সব ঠিক আছে মাম্মি, এই যে আমি এখানে আছি তোমার সাথে। জেসমিন চলো, ঘরে চলো, বিশ্রাম নেবে আসো। জাফর কাছে এলেন দ্রুত, জেসমিনকে ধরে নিয়ে যেতে লাগলেন ডাইনিং রুম পেরিয়ে নিজেদের বেডরুমের দিকে। আয়দানও দ্রুত
অনুসরণ করতে গেল, তবে মাঝপথে থমকে গেল। একটা হাত মুষ্টিবদ্ধ করে উল্টো ঘুরে আবারও ফিরে এলো আগের জায়গায়। চেয়ারে তখন ওই একই ভঙ্গিতে বসে আছে জায়দান। ভাইয়া ঠিক আছো? খানিক ইতস্ততা ঝেড়ে শেষমেশ প্রশ্ন করে ফেলল আয়দান। জায়দান কোনো জবাব দিল না। নিঃশব্দে টেবিলের মাঝখানে লম্বাটে হাত বাড়িয়ে বেশ কতক টিস্যু তুলে নিজের ঘাড় এবং কাঁধে সংযোগস্থল বরাবর চেপে ধরল। রোজিনা এক পাশ থেকে ক্রন্দনরত মিশ্রিত গলায় বলে উঠল, ভাইজান ওষুধ দিয়ে দিই, বরফ নিয়ে আসতেছি আমি, আপনি একটু বসেন। এক হাত তুলে রোজিনাকে থামিয়ে দিল জায়দান। মাথা নাড়ল। ল্যাপটপ বন্ধ করে চেয়ার থেকে উঠে পড়ল। দণ্ডায়মান আয়দানের মুখ পানে তাকালো। আম্মুর কাছে যাও, তোমাকে দেখলে আম্মু শান্তি পায়। আয়দান কয়েক সেকেন্ড দ্বিধায় ভুগলো যেন, অতঃপর উল্টে ঘুরে হন করে এগিয়ে আড়াল হয়ে গেল নিচতলার অন্তর্মহলে। জায়দান সিঁড়ি বেয়ে উঠে নিঃশব্দে নিজের ঘরের দিকে এগুলো। জায়দানের রুম সর্বদাই পরিপাটি, কোথাও কোনো অগোছালো জিনিস নেই। একটা নিয়ম মাফিক রুটিনে চলে তার জীবন। প্রত্যেক দিন প্রায় একই নিয়ম অনুসরণ করে। রুম গোছানোর কাজগুলো কাজের লোক নেই, বরং সে নিজেই করে অভ্যস্ত। সিল্কের কভার বিছানো বিছানায় আস্তে করে বসলো জায়দান। লম্বা পা দুখানা থেকে স্লিপার খুলে সোজা করে রাখলো স্ট্যান্ডের পাশে। এক হাত তখনও ঘাড়ে চেপে রেখেছে সে। যখন সেটা নামিয়ে আনলো তখন টিস্যুতে জমা ছোপ ছোপ রক্তবিন্দু জলজল করে উঠলো বেডরুমের মৃদু হলদেটে আভায়। সাল 2003, বান্দরবন, চট্টগ্রাম। পাহাড়টি অন্যান্য পাহাড়ের তুলনায় অনেক খারাপ, তাতে উত্তেজনা বাড়ছে ক্রমশ। পাথরের উপর পা তুলে অত্যন্ত সাবধানী ভঙ্গিতে উপরে উঠছে শিশু জায়দান। সে একা নয়, সঙ্গী ছোট ভাই আয়দান। ভাইয়ের ছোট্ট শরীরটা তাকে অনুসরণ করে তরতর করে পাহাড়ে উঠে যাচ্ছে লক্ষ্য করে খানিকটা গর্বিত বোধ করলো জায়দান। ভাইকে ভালোই ট্রেনিং দেওয়া হয়েছে তাহলে। ডিসকভারি চ্যানেলে সার্ভাইভার নামের একটা রিয়েলিটি গেম শো দেখানো হয়, বেশ ভালো বোধে এসেছে সেটা দেখে। এমন অ্যাডভেঞ্চারের মজাই আলাদা। আর যদি সেটা হয় পরিবার থেকে লুকিয়ে, তাহলে তো কথাই নেই। বান্দরবানের ছুটিতে ঘুরতে আসার পর থেকে জায়দান বায়না জুড়ে ছিল পাহাড়ে উঠবে, অথচ ব্যস্ত বাবা ছুটির সময় নিজের বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মজে আছেন। মা জেসমিন অবশ্য কিছুটা সহনশীল, তবে পাহাড় পর্বতে এক ঘোর বিরোধী। ছেলেরা যদি পা ফসকে পড়ে যায় তখন? তাই তো যখন বাবা মা দুজন আজ হোটেলে নিজেদের মতন করে একটু সময় কাটাচ্ছে, তখন জায়দান ভুল করেনি সুযোগে সদ্ব্যবহার করতে। আয়দানকে নিয়ে আসার পরিকল্পনা অবশ্য ছিল না। নেহাত বের হওয়ার সময় দেখে ফেলেছে বান্দা। পাহাড়ের প্রায় উপরে পৌঁছে গেল দুজন। জায়দান সর্বপ্রথম চূড়ায় পা রাখলো। আশেপাশে ভালো মতো লক্ষ্য করে খানিকটা চড়া গলায় বলল, গতকাল বৃষ্টি হয়েছে, মাটি ভেজে কেমন পিচ্ছিল হয়ে আছে। সাবধানে আয়দান, একদম আমার হাত ছাড়বি না। ছোট্ট আয়দান চূড়ায় পা রেখেই বড় ভাইয়ের হাত চেপে লাফিয়ে উঠল। ওয়াও ভাইয়া, দেখো কত সুন্দর রঙ। আয়দানের নির্দেশিত দিকে তাকাতে উঁচু পাহাড়ের ওপাশে স্বর্গীয় নৈসর্গের মাঝে আকাশে সাতরঙা রংধনু দেখতে পেল জায়দান। মুগ্ধতায় ছেয়ে গেল তার সমস্ত চেহারা। দুই ভাই উজ্জ্বল দৃষ্টিতে দেখল সৃষ্টিকর্তার সৃষ্ট অসীম সৌন্দর্যকে। মাম্মিকে বলবো আমি যে আমরা দুজন পাহাড়ে উঠে রংধনু দেখেছি? খুশিতে হাততালি দিতে দিতে লাফাতে লাগলো আয়দান। জায়দান নির্লিপ্ত চেয়ে বলল, একদম না। এরপর আম্মু আমাদের দুজনকে দুটো কানমালা দিয়ে বাড়িতে মাসখানেক গ্রাউন্ডেড করে রাখবে। গ্রাউন্ডের মানে কি ভাইয়া? জায়দান 3/4 প্যান্টের ভেতর থেকে রাবার গ্লাভস এবং একটা পলি ব্যাগ বের করে নিতে নিতে জানালো, গ্রাউন্ডেড মানে হলো খেলাধুলা ঘুরে বেড়ানো থেকে নিষিদ্ধ করে রাখা। তুই গেস্ট রুমে বসে থাকা ছাড়া আর কিছু করতে পারবি না। ভালো হবে তো, বসে বসে সারাদিন কার্টুন দেখব। গ্রাউন্ডেড হলে তোকে রুমে টিভি রাখতে দেবে নাকি আম্মু? মাথা দুলিয়ে খাদের এক পাশে এগিয়ে গেল জায়দান অত্যন্ত সাবধানে। যেটা খুঁজছিল পেয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট লালচে বর্ণের মাশরুমগুলো বিষাক্ত। ঢাকায় ফিরলে চলমান এক্সপেরিমেন্ট কাজে লাগাবে। উবু হয়ে বসে ঝোপের ভেতর থেকে অতি সাবধানে একটা চিমটা দিয়ে মাশরুমগুলো তুলে পলিব্যাগে ভরতে শুরু করলো জায়দান। কাজের সময় তার সমস্ত মনোযোগ শুধুমাত্র কাজের উপরেই থাকে বিধায় আশেপাশে নজর পড়ল না। আয়দান ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। কৌতূহলী ডাগর ডাগর আঁকি মেলে দেখছে ভাইয়ের কাজকর্ম। মাশরুম মাশরুম খাবো ভাইয়া। খানিকটা হতচকিত হয়ে গেল জায়দান। এই একদম না, এসব বিষাক্ত। আর তুই এখানে কেন? তোকে না বললাম ওদিকটা দাঁড়াতে? যা গিয়ে রংধনু দেখ। খাদের কাছে এসছিস কেন? তুমিও তো এসেছ। আমি বড়। আমিও একদিন বড় হব। ছোট ছোট পা ফেলে জায়দানকে টপকে অপর দিকে গেল আয়দান। চোখে মুখে হঠাৎ করে উপচে পড়ল উত্তেজনা। ভাইয়া ওই দেখো। আয়দান দাঁড়া। জায়দান হাত বাড়ালো ঠিকই, কিন্তু ততক্ষণে আয়দান নাগালের বাইরে চলে গিয়েছে। আছরাঙা পাখি, ওই আছরাঙার ঠোঁটে একটা মাছ। আহ
একটা তীক্ষ্ণ চিৎকার কানে গেল জায়দানের। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে সে প্রতিক্রিয়া করার অবধি সময় পেল না। আয়দানের পা দুখানা পাহাড়ের ঘাস সরে কাদায় উপর পিছলে গেল। তারপরই ভারসাম্য হারিয়ে ফেলল সে। আয়দান! একটা আর্তচিৎকার করতে পারল শুধু জায়দান। ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ল সামনে। গ্লাভস পরা হাতের মাঝে শুধু আয়দানের পরনের ফতুয়ার খানিকটা অংশ ছিঁড়ে এলো। ছোট্ট শরীরটা যেন বায়ুর ঝাপটায় ওরা ঘুড়ির মতন ছিটকে পড়ল একেবারে খাদের মাঝে। কানে শুধু ভয়ানক এক চিৎকার গুঞ্জরিত হতে শুনল জায়দান। কয়েক সেকেন্ড পরে ধপ করে একটা থেতলে যাওয়ার মতন শব্দ। বরফ। জায়দান শুধু তাকিয়ে রইল নিজের হাতে ছিঁড়ে আসা ভাইয়ের ফতুয়ার অংশের দিকে। বর্তমান সেদিন আয়দানের শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছিল তার সামনে টিস্যুতে লেপ্টে থাকা কয়েক বিন্দু রক্ত পৃথিবীর সম্মুখে ধূলিকণা ব্যতীত কিছুই নয়। হাতের তালু ভাঁজ করে টিস্যু সম্পূর্ণ মুচড়ে ফেলল জায়দান। মোচড়ের জোরে তার লম্বাটে আঙ্গুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তবুও বিশেষ অনুভূতির প্রকাশ পেল না পাথরের চেহারায়। শুধু স্মৃতিরা তাড়া করে বেড়ালো। কানে বাজতে লাগলো নিজের শিশুকালের অধীর আবেদন। ক্রন্দনরত শিশু জায়দানের কণ্ঠ। আম্মু, আমার সঙ্গে একটু কথা বলো না আম্মু। আম্মু, আয়দান কেমন আছে? আব্বু দেখো না, আম্মু আমার সাথে কথা বলছে না। আমি কি খুনি আম্মু? তোমার ছোট ছেলের খুনি? হঠাৎ করে নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল জায়দানের। টিস্যুটা ডাস্টবিনে ফেলে দ্রুত উঠল। বুকের ভেতর ব্যথা করছে। এক হাতে চেপে ধরে অপর হাতে কাপা স্পর্শে টেনে খুলল ড্রয়ার। মেডিসিনের ছোট্ট কৌটাটা বের করে একটা ক্যাপসুল তালুতে নিল। হাঁটতে গেলে টলে উঠল শরীর। ক্লজেটের দরজা ধরে নিজেকে সামলালো। কোনো মতে হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে পানির বোতল তুলে নিয়ে ক্যাপসুল এবং পানি একসাথে মুখে দিল। সম্পূর্ণ বোতলটা গলাধ্যকরণ শেষে বোতলটা অবহেলায় মেঝেতে ছুঁড়ে ফেলে বিছানায় আছড়ে পড়ল জায়দান। বাদামি চোখ জোড়া বুঝে এলো তার। কখন যেন আনমনে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো। দুর্বল চোখে চেয়ে লক খুলে ঢুকলো হোয়াটসঅ্যাপে। পিন করা নাম্বারটা তাকালো। কুইন কোবরা। প্রোফাইলে সাবিনের হাস্যোজ্জ্বল চেহারা ছবি। ক্যাফের উদ্বোধনে দিনে তোলা। কালো স্যুট পরিধানে একদম লেডি বস লাগছে। দীর্ঘক্ষণ চেয়ে রইল জায়দান। কাঁপতে থাকা বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল অপশনটি সেন্ড মেসেজ। অথচ জায়দান আর পারল না। চোখ ভারী হয়ে এলো তার। নয়ন পল্লব জোড়া বুঝে এলো মুহূর্তেই। মোবাইলটা হাত গলে বুকের উপর পড়লো। সরানোর চেষ্টা করলো না জায়দান। থাক রমণী তার বুকে। আজ ভীষণ তিরিক্ষি মেজাজ নিয়ে বাসায় ফিরলাম আমি। ক্যাফের হুলস্থুল ব্যস্ততায় ঠিক মতো বসার সময়ও পাওয়া যায়। ইনফ্লুয়েন্সারদের ভিড়ে সমস্ত ক্যাফে রমরম করে। এত ক্যামেরা, মাইক্রোফোন, ইন্টারভিউ দিতে দিতে আমি যার পরনাই বিরক্ত। ব্যবসা করতে নেমেছি, সেখানে ঘন্টায় ঘন্টায় মুখের উপর ক্যামেরা আর গলায় মাইক্রোফোন বেঁধে দেয়ার মানেটা কি? আমার মেজাজের দফা রফা দেখে মীরা অব্দি চুপসে গিয়েছে। বিশেষ কোনো কথা বলছে না। এই ভয়ানক শীতের মাঝে রাত্রিবেলা ৮ ঘন্টা যাবৎ শীতল পানি শরীরে ঢেলে বাথরুম থেকে বেরোলাম আমি। ভেজা চুলগুলো মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে বসতেই মীরা বলল, খাবার গরম করে রেখেছি, ক্ষুধা লাগছে, খেয়ে নে। আমি গোসলে যাচ্ছি, শ্যাম্পু করব, তাই দেরি হবে। মীরা পোশাক আর টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। আমি অতি ক্রোধে মেঝেতে নিজের টাওয়াল ছুঁড়ে থম মেরে বসে রইলাম। শুধুমাত্র ক্যাফের চিন্তাই নয়, মাথায় ঘুরছে অন্য চিন্তা। আজ এক ফাঁকে ব্যাংকে গিয়েছিলাম। যে ব্যাংক থেকে ড্যাড ঋণ নিয়েছিল, সেখানে খানিকটা খোঁজ খবর নিয়ে এলাম আমি। অথচ খবরের খও পেলাম না। ম্যানেজারের কাছে নথিপত্র দেখতে চাইলেই কেমন টাল বাহানা শুরু করলো। তম্বি তম্বি করার শেষমেশ সিকিউরিটি বের করেই দিল। বুঝেছি এখন আমি ক্ষমতাহীন, আর ক্ষমতাহীন সাধারণ মানুষদের তো ব্যাংক চোখ তুলেও দেখে না। আমাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। বসে বসে কতক্ষণ নিজের মাথায় স্তরে স্তরে বাস্তব অবাস্তব সব পরিকল্পনা সাজাচ্ছি জানি না আমি। হঠাৎ মৃদু রিংটোনের আওয়াজে সমস্ত মনোযোগ ভাঙলো আমার। ক্রোধে ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকাতেই দেখলাম সকেটে চার্জে দেয়া মীরার ফোন বাজছে। মীরা, তোর ফোন। ডাকলেও বাথরুম থেকে শুধু পানির আওয়াজ ভেসে এলো। শুনতে পাইনি হয়তো ভেবে উঠে গেলাম। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ফোনের দিকে হাত বাড়ালাম। এই রিংটোন আমার মাথা খারাপ করে দিচ্ছে। যেই না কল কাটার লাল বোতাম ছুঁয়ে দেবো, তখনই আমার সমস্ত অস্তিত্ব জমে গেল কলার আইডি লক্ষ্য করে। জায়দান। চোখ পিট পিট করলাম, বিশ্বাস করতে পারলাম না কয়েক সেকেন্ড। জায়দার নামটার পাশে জলজল করছে একটা লাল টকটকে লাভ ইমোজি। ফোনে চেপে বসলাম আমার হাত। আছাড় দেওয়ার 2 সেকেন্ড দূরে দাঁড়িয়ে নিজের অন্তরকে বোঝালাম, জায়দান নামে কি বাংলাদেশে একজন মানুষই আছে নাকি? শান্ত হ সাবিন। ইউনিভার্সিটি কোনো বন্ধু হতে পারে। ফোনটা রেখে দে, চুপচাপ নিজের কাজে যা। অথচ নিজের অন্তরের আতঙ্কের কাছে হার মানতে বাধ্য হলাম আমি। ফোনটা কেটে যাওয়ার আগেই রিসিভ বোতাম ছুঁয়ে দিলাম। নিঃশ্বাস রুখে ফোন কানে চাপলাম। ওপাশ থেকে গম্ভীর নিঃশ্বাসের শব্দ, তারপরে পুরুষালী একটা কণ্ঠস্বর ভেসে এলো।
ঘুম জড়ানো, ভারী কি ভাঙা এবং যেন অতি পরিচিত। কি ট্রেন? সাবিন, রীতিমতো লাফিয়ে উঠলাম আমি। মীরার ফোনটা একটুর জন্য হাত ফসকে পড়লো না, ক্যাচ ধরে ফেললাম। ফোনটা চাপ লেগে কেটে গেল। শটান ঘুরে দাঁড়ালাম, মীরা দাঁড়িয়ে আছে সামনে, শুধু পোশাক বদলেছে। গোসল করি না? হাহাকার করে উঠলাম রীতিমতো। মীরা বেশ স্বাভাবিক গলায় বলল, যে ঠান্ডা পানি শ্যাম্পু করলে দুপুরে করব, আজ আর সম্ভব না। আমার বুক চেপে রাখা ফোনটা লক্ষ্য করে মুহূর্তের মাঝেই মীরার চেহারায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো। খপাত করে ফোনটা রীতিমতো কেড়ে নিল সে। দ্রুত বাহানা দিলাম, জায়দার নামে কে যেন ফোন করেছিল। নিজের গালে নিজেরই চটাস করে দুটো চড় বসাতে ইচ্ছে করলো আমার। মীরা একটা শক্ত ঢোক দিল, অতঃপর দ্রুত জবাব দিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।